মেডিকেলের ঘটনা অনেকেই শুনতে যাচ্ছিলেন, তাই আজকের ঘটনাটা আমি শুরু করব মেডিকেলের ঘটনা দিয়ে। সেদিন রাত 11:30 কি 12টা বাজে। আমার কলিগ, ওনার নাম হচ্ছে নাজমুল, এবং উনি যে মেডিকেল কলেজ পাশ সেটা একটা গভর্নমেন্ট মেডিকেল, এবং ওনাদের যে ছাত্রাবাস ছিল বা হোস্টেল ছিল সেখান থেকে ওনাদের ইমার্জেন্সিটা খুব নিকটবর্তী, একদমই কাছাকাছি, দেখা যেত, ইমার্জেন্সিটা দেখা যায় আর কি। তো সেদিন তিনি হোস্টেলে যান নাই এবং তিনি বাইরে বসেছিলেন, ফ্রেন্ডের সাথে আড্ডা মারছিলেন। তো এমন সময় হঠাৎ করে একটা পেশেন্ট আসে এবং অ্যাম্বুলেন্সে করেই আসে। পেশেন্ট মানে বুক খুব ধরপাচ্ছিল, মানে পেশেন্টের বুক খুব কাঁপছিল, সারা শরীর খুব কাঁপছিল, বুকটা বারবার উপরে উঠছে আর নিচে নামছে, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে জানা গেল পেশেন্ট বিষ খেয়েছে। সে বিষ খেয়ে এখানে নিয়ে এসছে। তো কি কারণে বিষ খেয়েছে, কেন বিষ খেয়েছে সেটা আমাকে তিনি বলেন নাই। তিনি বলেছেন পেশেন্ট এসছে এবং পেশেন্টকে আমরা হসপিটালাইজ করি, এবং পরবর্তী সময়ে পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টকে ওয়াশ করা হয়, ভেতর থেকে সব ময়লা আবর্জনা বের করা হয়, যেসব জিনিস খেয়েছে সাথে খাওয়া দাওয়া সবই বের করা হয়। পেশেন্ট একদম দুর্বল ছিল, তো পেশেন্টকে কন্ডিশনও খারাপ ছিল, কারণ বিষ খাওয়ার প্রায় 12 ঘন্টা পর নিয়ে আসা হয়। তো তখন অলমোস্ট বডিতে সবকিছু সিস্টেমে ঢুকে গেছে। তো এইটাগুলো তোয়াক্কা না করে তারা ওয়াশ করে, এবং পেশেন্টের কন্ডিশন খুব আহামরি সমস্যা না, মানে একদম মুমূর্ষ বলা চলে না, তবে পেশেন্টের কন্ডিশন আইসিইউতে নেওয়ার মতো। তো আইসিইউতে যখন, আইসিইউ বলতে পেশেন্টকে কাছাকাছি একটা জায়গা, কাছাকাছি মানে আইসিইউর কাছাকাছি, মানে খুব কেয়ার, ইন্টেন্সিভ কেয়ারের মতোই, কিন্তু ভালো জায়গায় নেওয়া হয় আর কি। ডক্টররা সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছে, ওনাকে দেখছে কন্ডিশনটা। তো একটা পর্যায়ে যখন মানে ওয়ার্ডে রাউন্ড দিতে হয়, তো স্যারদের সাথে সাথে কন্ডিশন দেখার জন্য স্টুডেন্টদেরকে রাউন্ড দিয়ে আসা। তো তিনি স্টুডেন্টের সাথে ছিল। তো ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটা ঘটনা নেওয়া হয়, যে উনি কি কাহিনী, কি হয়েছে, হিস্ট্রি হিসেবে নেওয়া হয় যে তার ঘটনাটা কি। তখন যে অ্যাটেন্ডেন্ট ছিল, তখন সে অ্যাটেন্ডেন্ট বলল যে ওনার মেজর প্রবলেম হচ্ছে উনি কানের মধ্যে ওনাকে কে জানি ফিস করে কথা বলে, এবং ওনাকে করার সাথে কোনো ধরনের কথা বলতে দেয় না, কে জানি ওনার উপর ভর করেছে। তো সেই জিনিসটাই নাকি তাকে বিষ খাইয়েছে। তো এইটা জানার জন্য, আর মানে এইটার শোনার পরে, ওনার পর কে জানি ভর করেছে, এটা শোনার পরে আমার এক কলিগ খুব ইন্টারেস্ট শো করে যে ওনার ঘটনাটা আসলে আমার একটু জানা দরকার, ওনার বাবা মার সাথে কথা বলা দরকার। ওনার অ্যাটেন্ডেন্ট তো আসলে তোরা বলতে পারবে না। তো ওনার বাবা মা, ওই পেশেন্টের বাবা মা, পেশেন্টের বয়স হচ্ছে 27 বছর বয়স, এবং পেশেন্ট একজন মহিলা। তো পেশেন্টকে পরবর্তী সময় পেশেন্টের বাবা মার সাথে কথা বলা হয় যে কি কাহিনী, কি ঘটনা, আমাদেরকে একটু বলা যায় কিনা। প্রথম এরকম হতো যে পেশেন্ট নাকি কোনোভাবেই পেশেন্টের গার্ডিয়ানদের সাথে বা বাবা মার সাথে ঠিক মতো কথা বলতো না, বিড় করে কথা বলতো সারাক্ষণ ঘরের ভিতরে, এবং মাথা উপর উঠিয়ে রাখতো সারাক্ষণ সিলিং এর উপরে। তো পরবর্তী সময় ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা ডাক্তার বলে যে তুমি, মানে ডাক্তার ওষুধ দেয় তাকে ঠিক করবার জন্য। তো ওষুধে কোনো ধরনের কাজ হয় না, তো সারাক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকে, সিলিং এর দিকে তাকিয়ে থাকে। তো তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সিলিং এর দিকে তাকায় থাকো কেন? তো ওই মেয়েটা বলেছিল যে বাবা দেখো আমার দিকে ও তাকায় আছে, ওই দেখো অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো বাবা মা সবতেই খুব ভয় পেয়ে যায়, কাহিনী কি। এরকম একটা দিন, পরের দিন বলতে হচ্ছে ওই ঘটনার পরবর্তী সময় যখন নজরে আসে যে মেয়ের কন্ডিশনটা, বিড়বিড়ের লেভেলটা বেড়ে যায়, হঠাৎ মেয়েটা খাটের মধ্যে দাঁড়িয়ে যায়, চুপ করে মাথাটা বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। তো বাবা মা আবার বেডে শোয়ায়, মাথা পানি দেয়, মাথা ঠান্ডা করার ট্রাই করে, কি ঘটনা মা বলো, কি ঘটনা। তো মেয়ের একটাই কথা যে ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে, ওই দেখো আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়ে সারাক্ষণ একই কথা বলে। পরবর্তী সময় এক বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া হয়, এবং সেই আলেম হচ্ছে চিটাগং থাকে, তার বাড়িতে চিটাগং তার বাসায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে ওই আলেমের সাথে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে মেয়েটাকে একটা জিন মেয়েটার উপর ভর করেছে, এবং এই জিনটা খুবই খারাপ জিন। আপনারা জানেন যে আমাদের
আশপাশে যার যেসব জিন আছে, মোটামুটি 4-5 ধরনের জিন আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ইফরিত। তো ওনাকে যে জিন ভর করেছে, সেই জিন খুবই শক্তিশালী। সেই জিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এবং ওই জিন মাঝে মধ্যে বেশ ধরে মেয়ের সামনে আসতো। এবং ওই আলেম ওই জিনের সাথে যখন কথা বলতে যায়, তখন ওই জিন ওই মেয়ের বডিতে আর আসে না। তো আসে না, কোনো সলিউশনও পাচ্ছে না। মেয়েটাকে ঠিক করবে কিভাবে ঠিক করবে, কেউ সলিউশন দিতে পারছে না, কারো কাছে কোনো ধরনের সলিউশন নাই। বাবা মারা খুব হতাশ হয়ে যায়। তো এক পর্যায়ে ছেড়ে দেয়। মেয়ের কন্ডিশনটা গেছে, এটা তো বুঝাই যাইতেছে, তো ইন্ডিয়ায় নিয়ে যাওয়া যায় কিনা। ওনারা চট্টগ্রামের ওই বুজুর্গ আদমি থেকে ইন্ডিয়াতে আরেকজন জিন তাড়ানোর হুজুরের কাছে যায়। তো জিন তাড়ানোর হুজুরের কাছে যাওয়ার পরে ওই জিন তাড়ানোর হুজুর মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই জিনটা তার উপর ভর করেছিল। তো যখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়, মেয়ে তখন কমপ্লিটলি সুস্থ, কোনো ধরনের মুভমেন্ট নাই, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্ট নাই, কোনো অকওয়ার্ড মুভমেন্ট নাই। তো ওইখানের যে হুজুর ছিল, যে হুজুরটা মেয়েটাকে দেখছিল, মেয়েটা হুজুর বলেছে যে না, এই জিনটা তার সাথে আসে নাই। সো আপনারা এটা নিয়ে কথা হচ্ছে যে ওনার উপরে একটা জিন ভর করে, কিন্তু গেলে আবার ভর করবে। এখন আমার সামনে তো জিনটা আসছে না, এবং আমি অনেক চেষ্টা করছি। ওই হুজুর নাকি চেষ্টা করতে করতে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে একটা পর্যায়ে। তারপরে ওই জিনকে টেনে নিয়ে আসতে পারে না। পরবর্তী সময়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে আবারও বাংলাদেশ আসার ভর করে, এবং যতদিন পর্যন্ত ইন্ডিয়াতে ছিল মেয়েটা ভালো ছিল, সুস্থ ছিল। বাংলাদেশ আসার পর আবারও মেয়েটা খারাপ হয়ে যায়। বাংলাদেশে আসার পর খারাপের অবস্থা তখন চূড়ান্ত এমন যে ওই মেয়েটাকে ওই জিনটা খাটের উপর থেকে ফেলে দিত। এখন মেয়েটাকে কষ্ট দেওয়া, টর্চার করা শুরু হয়েছে। মেয়েটার মুখের মধ্যে গ্লাস ছুঁড়ে মারতেছে, হঠাৎ করে মুখের মধ্যে কোথা থেকে গ্লাস এসে লাগতেছে, হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে। মেয়েটার পায়ের মধ্যে গ্লাস বিচ্ছে, হঠাৎ করে রুমের মধ্যে কিছু একটা আছে, পায়ের মধ্যে বিঁধে গেল। মেয়েটা খুব অবাক হয়ে, মেয়েটার অবস্থা খুব খারাপ। মেয়েটার কথাবার্তা বলতো না কারোর সাথে, বাসা বিড়বিড় করে সেই আগের মতো করে তাকিয়ে থাকতো। তো বাবা মারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আসলে কি ঘটনা, তার মেয়ের সাথে আসলে ঘটনাটা কি ঘটছে, এরকম কেন হচ্ছে, এরকম হবার তো কথা না। তার আদরের মেয়ে, এবং তার দুই ছেলে বাংলাদেশের বাইরে থাকে, মিডল ইস্টের একটা কান্ট্রিতে জব করে আর কি। তার এক মেয়েই বাংলাদেশে থাকে, এবং ওই মেয়েটা পরবর্তী সময় যেদিন ঘটনা ঘটে সেদিন হচ্ছে আপনাদের আমি বলি যে ঝড় হলে যে এরকম অবস্থা হয়, বাতাস উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড বাতাস ছেড়েছে, এমন সময় বাসার ইলেকট্রিসিটি চলে যায়। ওনার মা ওনার বাসায় ওনার রুমে ঢুকে হচ্ছে কমলা কেটে খাওয়াই দিবে, এরকম আর কি। কমলা ছিলে মেয়ের রুমে আসে, মেয়েকে খাইয়ে দিবে, খুব সিম্পল অবস্থা। হঠাৎ করে মেয়ের মাকে ওই মেয়েটা গলা চিপে বসে, গলা চিপ দিয়ে ধরে মেয়ের মার সামনে মেয়েটা এক বোতল বিষ খায়। এবং বিষটা কোথা থেকে এসে কেউ জানে না, এবং ওই মেয়ে এমনও না যে বাইরে গিয়েছিল বা কিছু একটা, বাইরের থেকে কেউ কিছু আইনেও দেয় নাই মেয়েটাকে, মেয়েটাও বাইরে থেকে কিছু নিয়ে আসে না, কিন্তু মেয়েটা তার মার গলা টিপ দিয়ে বসে, এবং একটা পর্যায়ে মেয়ের মার সামনে মেয়েটা বিষ খায়। বিষ খাওয়ার পরে মেয়ের মা অজ্ঞান হয়ে যায়। মেয়ের বাবা আসার পরে দেখে যে মেয়ের বাবা রাত করে আসে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল। ঢাকার থেকে যখন আমি যেই জায়গায় ঘটনা সেই জায়গায় যাওয়ার পরে দেখে যে মেয়ের মা দুইজনই বিছানায় পড়া। মেয়ের মার অবস্থা ভালো না। তো পরবর্তী সময় মেয়ের মাকে নর্মাল করা হয়, কিন্তু মেয়ের মাকে রেখে যে কন্ডিশনটা খারাপ সবচেয়ে, যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। এই যে হাসপাতালে নিয়ে আসার ঘটনা বললাম, হাসপাতালে নিয়ে আসার পরে পরবর্তী সময় মেয়েকে ওয়ার্ডে রাউন্ড দিতে একটা পর্যায়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। 3 দিন হাসপাতালে থাকার পর মেয়েটাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তখন ওই হসপিটাল থেকে ঢাকাতে শিফট করে দেওয়া হয়, এবং ঢাকায় শিফট করার পর আমার যে কলিগ তিনি তার ঢাকায় সাথে আসেন না, ঢাকায় তাকে শিফট করে দেওয়া হয়। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটার মৃত্যু হয়। এটা একটা সুইসাইড কেস, এবং নিজের থেকেই করা। মেয়েটার মাকে আগে মেয়েটা অজ্ঞান করে নেয়, তারপরে তিনি সুইসাইড করেন। তো বাবা সেবার ঢাকায় এসেছিল, ঢাকায় ছিল বিধায় বাবা কিছুই করতে পারে নাই। রাত তখন 9:30-10টা বাজে, এমন সময় প্রচন্ড ঝড় হচ্ছিল, এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে 2006 সালে। 2006 সালের ঘটনা, এবং আমি যে এলাকার ঘটনা বলছি সেটা হচ্ছে ময়মনসিংহের ঘটনা। আর আপনারা বুঝতেই পারছেন যে ময়মনসিংহের ঘটনা অনেক আসছে। তো এটা ছিল আমার ঘটনা, এবং
আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। ঘটনাটি ঘটেছিল 1996 বা 97 সালের মাঝামাঝির দিকে। তো ওনাদের বাড়ির পাশে ছোট্ট একটি মাঠ, আঞ্চলিক ভাষায় এটাকে চক বলে, আর তার পাশে বড় একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে দক্ষিণে গেলেই ফিরোজ নামে একজনদের বাড়ি ছিল। ঘটনাটি এই ফিরোজকে কেন্দ্র করে। এই ফিরোজ পারিবারিক বিবাদের কারণে সে সুইসাইড করেছিল। তো যেহেতু সুইসাইডাল কেস, এই কারণে ওনার লাশটি রাজবাড়ি থেকে পুলিশ এসে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তো লাশ পুলিশ নিতে নিতে আসলে বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ওই সময় ওই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না। এখন তো পাকা হয়ে গিয়েছে, তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল, আর যানবাহন তো বোঝাই যাচ্ছে খুবই কম ছিল। আর ওই সময়ে রাজবাড়িতে কোনো ফ্রিজিং রুম ছিল না, মানে লাশ রাখার জন্য ফ্রিজিং রুম ছিল না। আর সময়টাও ছিল আবার গরমের সময়। ডোম ছিল, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছিল না ওই সময়। তো এভাবে একদিন পড়েছিল লাশ কাটা ঘরে। তারপরে লাশটি কাটা হয়। সব প্রসেস শেষ করতে করতে সব মিলে প্রায় 2 দিন হয়ে যায়। 2 দিন 1 রাত এরকম সময় হয়ে যায়। আর যেহেতু গরমকালে এই সমস্যাটা হয়েছিল, তারপরে এরকম একটা আবদ্ধ জায়গায় লাশটি রাখা হয়েছিল, ফ্রিজিং রুম নাই, যার কারণে লাশটির শরীরে পচন ধরেছিল এবং ফুলে গিয়েছিল লাশটি। তো লাশটি যখন আনা হয়, তখন লাশটির শরীরের এই পচনের কারণে যে মানে ভয়ানক বিকট দুর্গন্ধ হয়েছিল, এই লাশের কাছেই কেউ গন্ধে যেতে পারছিল না। লাশটি বাঁশের চাটাই এবং পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো ওনাদের এলাকার একজন মাস্টার ছিলেন, উনি মূলত টিউশনি করতেন। সবাই তাকে মাস্টার বলতেন, যে ও মাস্টার এদিকে আসো, ওই মাস্টার কি করো, মানে সবাই তার নামের বদলে মাস্টার নামেই ডাকতে পছন্দ করতেন। ওনারও এই মাস্টার নামের ডাকটা খুব ভালো লাগতো। ওনার নাম মূলত ইউসুফ। ইউসুফ মাস্টার নামে তিনি এক ডাকে চিনতেন। তো যাই হোক, আসলে কেউ যখন আগাচ্ছিল না, তখন এই ইউসুফ মাস্টার উনি এগিয়ে আসেন। উনি ওই লাশটি খোলেন। লাশটি খোলার পর সবাইকে দেখার সুযোগ করে দেন। এই জহিরুল ইসলাম ভাই উনি নিজেও এই লাশটি দেখেছিলেন। যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে, গরমের সময় লাশটি ফুলে গিয়েছিল এবং বিদঘুটে আকৃতির হয়ে গিয়েছিল, মানে লাশের চেহারা দেখে চেনা যাচ্ছে না, মুখটা কালো হয়ে গিয়েছিল আর কি। ওই ইউসুফ মাস্টার তিনি লাশটি গোসল করিয়েছিলেন এবং ওই রাতেই লাশ দাফন করে দেয়া হয়। কয়েকদিন ভালোই ছিল, সবকিছু একদম স্বাভাবিক। মোটামুটি 2 দিনের কথা বলেছেন আর কি, 2 দিন ভালোই ছিল সবকিছু। তৃতীয় দিন থেকে ঘটতে থাকে ঘটনা। এই যে ইউসুফ মাস্টার তিনি এই জহিরুল ইসলাম ভাই এবং ওনার বোন, বড় বোনকে পড়াতেন বিকেল বেলা। আর এই ইউসুফ মাস্টার সাহেব উনি আবার এই জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকার বন্ধু ছিলেন। তো জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকা চাকরি করতেন সেনাবাহিনীতে। তো কাকা ওই দিন আবার বাড়িতে এসেছিলেন ছুটিতে। তো পড়ানো শেষ, ওনার ছোট কাকা মানে ওই ইউসুফ মাস্টারের বন্ধুর সাথে গল্প গুজব করা, তারপর এশার আজানের পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাত তখন 9:30 বেশি বাজে। আর ওই ইউসুফ মাস্টারের বাড়ি যাওয়ার রাস্তাটা এটা ছিল হচ্ছে এই যে ফিরোজ যে মারা গিয়েছিল সুইসাইড করে, তার বাড়ির পেছন সাইড দিয়ে যেতে হয়। ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর কি, মানে সাধারণত ওই পথ দিয়ে তিনি আসা যাওয়া করেন। তো তিনি ওই রাস্তাটাই ধরেছেন। আর রাস্তার ডান পাশে একটা পুকুর, আর পুকুর থেকে আরেকটু সামনে গেলে ফিরোজদের বাড়ি। পুকুরটা ওই সময় মানে শুকনো ছিল, মানে ওরকম শুকনো না, মানে পানি ছিল আর কি, কিন্তু পানি কম ছিল। এখন ওই যে ব্যাপারটা হয়েছিল সেটা হলো, ওই যে ফিরোজকে যেই চাটাই এবং পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, এই চাটাই এবং পলিথিন কি করেছিল, ওই পুকুর পাড়ে ফেলে রেখেছিল।
ওটাকে যে কবর দিয়ে দেবে বিষয়টা এরকম ওই সময় হয়তো বা তাদের মাথায় আসেনি বা কোনো কারণে দেয়নি, যেটাই হতে পারে, এটা ঠিক মানে কেন দেয়নি এটা নির্দিষ্ট করে বলা যায় না। তো যাই হোক, ওটা ওখানে ফেলে রেখেছিল কোনো কারণে, হয়তো বা পরে দিত। তো ওই দিক দিয়ে যখন যাচ্ছে তখন ওই পলিথিনে যেরকম খচমচ শব্দ হয়, কেউ যদি পলিথিন নাড়াচাড়া করে যেরকম শব্দ হয় আর কি, তো ওই রকম পুকুরের মধ্যে থেকে খসখস শব্দ হচ্ছে। ওই ইউসুফ মাস্টার সাহেবের কাছে একটা টর্চ লাইট ছিল, 2 ব্যাটারি একটা টর্চ লাইট। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, খচমচ হয় কিসে, পুকুরে কি বড় মাছ টাছ মানে নড়াচড়া করছে নাকি। তো উনি পুকুরের চারদিকে টর্চ লাইট করছেন, যে খচমচ শব্দ হয়। প্রথমে পানির দিকে মেরেছেন, তো পানির তো কোনো নড়াচড়া নাই। তারপর উনি সাইডের দিকে মেরেছেন। সাইডের দিকে মারার পর উনি দেখেন ভয়ানক একটি ব্যাপার। কেউ একজন ওই যে পলিথিন, ওই পলিথিন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো উনি বলেন যে এই কে রে এখানে। তখন ওই লোকটি ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে উনি দেখতে পান যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই ফিরোজ। ফিরোজের মুখ দিয়ে কালো পচা রক্ত ঝরছে এবং তার গলায় যে সেলাই ছিল গলা এবং বুকের উপরে, সেটা সরে গিয়ে ভেতরকার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ উনি তো টর্চ লাইট মেরেছিলেন, টর্চ লাইটের আলোতে একদম সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটা দেখার পর উনি তো একদম জায়গায় স্থির হয়ে গেছেন, ভয়ে আর কোনো জায়গায় নড়াচড়া করতে পারছেন না। তখন ওই ফিরোজ রূপী ওই পিশাচটি বলে ওঠে, কিরে মাস্টার, খাবি নাকি? আয় আমার সাথে পলিথিন খা। উনি তো তখন ইরে বাবারে বলে দেন এক চিৎকার। চিৎকার দেওয়ার পর মনে হলো ওনার শরীরে শক্তি ফিরে এসেছে। উনি দেন এক দৌড় দিয়ে ফিরোজদের বাড়ির সামনে গিয়ে পড়েছেন। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে এই ঘটনা। তখন সবাই মিলে পুকুর পাড়ে যান, যায় দেখেন কিছুই নাই। যদিও বা তার পরপরই ওই জিনিসটা সংগ্রহ করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু লোকজন তাকে বলে যে তুমি আসলে ওকে গোসল করাইছিলা, তো এই জন্য তুমি ভুল দেখছো, এই কিছু না, রাতের বেলা উল্টাপাল্টা দেখছো। তো ওনাকে সবাই সান্ত্বনা দেয়। আসলে উনি তো বুঝেছেন যে উনি আসলে কি দেখেছেন। এই গেল ইউসুফ মাস্টারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনা 2 থেকে 3 দিন পর এই জহিরুল ইসলাম ভাইয়ের মেজো মামা এবং তার বন্ধু, তার নাম হচ্ছে আরান সাহা, এনারা আবার ব্যবসা করতেন একসাথে খলিলপুর বাজার। ওখানে খলিলপুর একটা বাজার আছে আর কি, যারা স্থানীয় যারা আছেন তারা সবাই চিনবেন। ওই খলিলপুর বাজারে ধান, পাট, গম, মুসুরি এইগুলো কিনতেন এবং মিলে, যে এগুলো ভাঙানোর জন্য যে মিল আছে সেই মিলে দিতেন আর কি। তো এটাই ছিল তাদের একটা বিজনেস। পরে আবার এগুলো বিক্রি করতেন, এইভাবে চলতো আর কি তাদের। তো একদিন ওই আরান সাহা মানে আরান মামা, উনি বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 8টা কি 9টা বেজে গেছেন। তো উনি ফিরোজদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ওখানে 3 রাস্তা একটা আছে, যেটা খলিলপুর বাজার থেকে এদিকে এসেছে আর কি। তো ওদিক থেকে এসে রামনগর বাজার দিয়ে গিয়েছে, আর একটা সদরদি নামক একটা জায়গা থেকে সদরদি বাজারে গিয়েছে। এই 3 রাস্তার একটা মোড় রয়েছে সেখানে। তো ওই 3 রাস্তার মধ্যে একজন লোক বসে আছে। তো উনি বসা দেখছেন। তো দূর থেকে প্রথমে বুঝতে পেরেছিলেন, মানে বুঝতে পারেন নাই যে আসলে কে, এটা কে বসে আছে। তো উনি বলতেছেন, এই কিরারে ওই জায়গায় বসা। তখন বলে ওঠে, আরান, আমি ফিরোজ। কো ফিরোজ, তো তুই এত রাত্রে এখানে কি করিস, মানে স্থানীয় ভাষায় বলতেছে। তখন এই কথার উত্তরে ফিরোজ কোনো কথা বলে না। তা আবার যখন প্রশ্ন করে, তো ফিরোজ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, কিন্তু একদম স্বাভাবিক, ভয়ঙ্কর চেহারা বিষয়টা কিন্তু এরকম না। তো উনি আর কোনো কথা বলেন না। উনি যখন চলে যাচ্ছে তখন ওই ফিরোজ তখন একবার কথা বলে ওঠে, দাঁড়ান, তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা, চুপচাপ যা। তো এই কথার উত্তরে ওই আরান সাহা মানে আরান মামার কোনো কথা হলো, সে চলে যায়। তার কিন্তু মনেই ছিল না যে ফিরোজ বেঁচে নাই। তো বাড়িতে আসার পর উনি পরিবারের সদস্যদেরকে বলতেছেন যে এই পথে ফিরোজের সাথে দেখা হইল, কিন্তু কেমন করে আমার দিকে তাকায় থাকলো,
আবার বললো যে তুই যেখানে যাচ্ছিস যা। তখন বাড়ির সদস্যরা বললো যে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? ফিরোজ মানে কোন ফিরোজ? বললো ওই যে ওই ফিরোজ আর কি, ওই যে বাড়ির নামটা বলে আর কি, যে এলাকার নাম। তখন বলা যায় তার জানাজার সময় তুমি তো নিজেও ওই জানাজার নামাজ যখন হয় তখন তো তুমি ওই এক পাশে দাঁড়াইছিলা। সে তো হিন্দু ছিল, সে তো জানাজার নামাজ পড়েনি, তো তুমি কি ভুলে গেছো যে সে মারা গেছে? তখন ওই আরান সাহার মনে পড়ে, সর্বনাশ, আমি একটু আগে কাকে দেখলাম? ফিরোজ তো মারা গেছে, আমার তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, তার মনে পড়ে, আমি ভয় পাই যে এমন একটা জিনিস দেখলাম রে। এখন এর প্রায় 1 থেকে 1.5 মাস পর এই যে জহিরুল ইসলাম ভাইয়ের মেজ মামা উনি আবার আসছিলেন ওই রামনগর বাজার থেকে রাত্রে, ওই যে 3 রাস্তা আর শাইলকাঠি যে গ্রাম, ওখানে একটা ভাঙা রাস্তা আছে, এর ঠিক মাঝখানে এক জায়গায় 3টা তাল গাছ ছিল। তো আকাশে চাঁদ ছিল, তো ওই মেজ মামার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো মেজ মামা দেখে দূরে তাল গাছের নিচে কেউ বসে আছে। তো মামা লাইট মারে, তিনি দেখেন ফিরোজ মাথা নিচু করে 2 হাঁটুর নিচে মাথা দিয়ে বসে আছে। তো উনি যখন প্রথমে বলেছে এই কে রে, তখন মাথাটা উঁচু করেছে, তখন আর কি দেখেছে আর কি সে ফিরোজ। তখন বলে ফিরোজ তুই কি করছস এখানে? তখন কয়েকবার জিজ্ঞেস করে এই তুই এখানে কি করিস? তখন ও কোনো উত্তর দেয় না। তখন ওই মেজ মামা উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। তখন মনে পড়ছে আরে ফিরোজ তো বেঁচে নাই। এই কথা মনে পড়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন উনি এক দৌড় দেন বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে বলেন যে আজকে ফিরোজকে দেখলাম। পরের দিন সকালে এই যে আরান সাহা মানে আরান মামা, তারপরে ইউসুফ মাস্টার ওই 3 রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিল এসব ঘটনা নিয়ে। তখন আবার ওই মেজ মামাও আসে, তারা বলতেছে যে হ্যাঁ আমার সাথে ঘটছে, ও বলে আমার সাথে ঘটছে। তখন অনেক লোক জমা হয়ে যায়। তখন জানতে পারা যায় যে এই শুধু 3 জনের সাথে না, আরো অনেকেই নাকি এই ফিরোজকে দেখত। তখন সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, এভাবে মানুষজন ভয় পেলে তো হবে না, একটা সমাধান তো করার দরকার। তখন ওই তারা সবাই মিলে ফিরোজদের বাড়িতে যায়, বলে যে এই ঘটনা ঘটছে, আপনারা কিছু তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কিছু দান খয়রাত করে দেন, কিছু এতিম বাচ্চা বা গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। এ কথা শুনে ওই বাড়ির লোকজন ভয়ানকভাবে ক্ষিপ্ত হয় তাদের উপরে, বলে যে একটা লোক মারা গেছে আর তোমরা তাকে দেখতেছো, এসব কি ফাও পেশাল পারো? একে তো তাদের বাড়ির সদস্য মারা গেছে, তারপর এই ধরনের কথা শুনে তাদের মানে মেজাজটা খুব রুক্ষ হয়ে যায়। তারা তাদেরকে মানে মানে বাড়ির লোকজন ওনাদেরকে খুবই মর্মাহত করে বাড়ি থেকে বিদায় দেন। এখন যেই বাড়ির সমস্যা, তারা যদি কিছু না করেন ওনারা আসলে কতদূর আসলে অগ্রগামী হয়ে করতে পারবেন সেটাও একটা বিষয়। তারা নিজেরা এটা ভেবেছেন, তারপর চিন্তা করেন যে না আসলে তাদেরকে তো বুঝাতে হবে, হয়তো এখন তারা মন খারাপ করেছে কিন্তু মানে বুঝতে তো হবে। তো যাই হোক, যেহেতু তারা বিশ্বাস করে না, চেষ্টা করতে হবে বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারাও একসময় বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। একদিন ওই ফিরোজের আপন চাচা সে ধান খেতে সেচ দেওয়ার জন্য যে মেশিন ঘর থাকে সেই মেশিন ঘরে গিয়েছে রাতের বেলা। আর ওই মেশিন ঘরটা ওই ফিরোজের কবর থেকে খুব বেশি দূরে ছিল না আর কি। তো উনি কি করতো, ওই মেশিনের মধ্যে পানি ওঠানোর জন্য আবার পানি দিতে হতো। তো এই জন্য ওনার একটা বড় মাটির হাড়ি ছিল, মানে কলসের মতো। তো ওই কলস ভরে উনি পানি নিয়ে যাচ্ছেন ওই মেশিন ঘরের কাছে। ওই শ্যালো মেশিনের ওই পাইপের মধ্যে প্রথমে কিন্তু পানি দিতে হয়, আপনারা প্রিয় লিসেনার্স আপনারা খেয়াল করবেন। তো উনি ওই পানিটাই নিয়ে যাচ্ছিলেন আর কি, ওনার বাড়ির উঠোন থেকে মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে উনি যাচ্ছিলেন আর কি ওইখানে। তো উনি ওখানে যাচ্ছেন, তো তারপর উনি মেশিন স্টার্ট করেন। মেশিন স্টার্ট করে হাড়িটা মানে ওই কলসটা উপর করে রেখে উনি দেখছেন যে পানিটা ঠিকঠাক মতো সব ক্ষেতগুলোতে যাচ্ছে কিনা। জ্যোৎস্না রাত ছিল, ওনার হাতে টর্চ লাইটও ছিল। তো ধান খেতে এই সেচ তদারকি করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে। তখন চিন্তা করেন এখন মেশিনটা বন্ধ করে দেই। তো মেশিন বন্ধ করার জন্য তিনি যখন
মেশিনের কাছাকাছি এসেছেন তখন দেখেন ওই মেশিনের কাছে কেউ একজন লোক বসে আছে, কি যেন করছে। উনি একটু কাছে যান যে কি ব্যাপার, এটা কে। তখন টর্চ লাইট মারেন, টর্চ লাইট মেরে দেখেন এই যে ফিরোজ, এই ফিরোজ তার পেটের সব নাড়ি ভুড়ি ওই কলসের ভিতর রাখতেছে। তার মুখে ছিল রক্ত, বিকট পচা গন্ধ। তো উনি যখন টর্চ লাইট মেরেছেন এবং ফিরোজও তার দিকে তাকিয়েছে, উনি এত ভয় পেয়েছেন যে উনি চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়তেন। উনি পেছন থেকে কোনো ডাক শোনেননি। ওই ফিরোজও যে এসে তাকে জাপটে ধরেছে বিষয়টা এরকম নয়, মানে এই পর্যন্তই ছিল বিষয়টা। উনি বাড়ির সবাইকে ডাকেন এবং বলেন যে এই ঘটনা আমি মাত্র এই বিষয়টা দেখলাম। তারপর বাড়ির সবার টনক নড়ে, কারণ আশেপাশের লোকজন এই বিষয়টার মানে প্রত্যক্ষদর্শী হলেও ওই ফিরোজের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিন্তু ওই বিষয়টি এখনো দেখেনি, যার কারণে তারা কিন্তু তাদের কথা বিশ্বাস করেনি। যখন নিকট আত্মীয়দের মধ্যে কেউ দেখলো তখন সবাই বিশ্বাস করলো। পরের দিন তারা সদরদি বাজারের পাশে একজন কোরআনে হাফেজ ছিলেন, তার কাছে সব বিষয়টা বলেন। তিনি কিছু মানে রুকিয়া করতেন। তখন উনি বলেন যে আসছে পূর্ণিমার রাতে আমি আসব, আপনারা একটা বড় পেরেক এবং বাঁশের মোতা, মানে ওই যে বাঁশ মোটামুটি যেটা থেকে আসলে জন্ম নেয় আর কি, ওটাকে বাঁশের মোতা বলে আর কি, এটা জোগাড় করবেন। তারপর তিনি আসেন রাত 12টার পর, উনি কিছু রিচুয়াল করেন এবং ওই বাঁশের মোতায় দোয়া পরে ওনার কবরের থেকে একটু কাছে একটা জায়গায় মাটির মধ্যে ওই বাঁশের মোতাটি লাগিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে ওই রাত থেকে অদ্যাবধি আর কোনো ঘটনা ঘটেনি, ফিরোজকে আর কেউ কখনো দেখেনি। তো এই ঘটনাটি ওই এলাকার অনেক মানুষই নাকি জানেন, এটা আমাকে উল্লেখ করেছেন জহুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে ফাহিম বলছি। ঘটনাটি আমাদের এলাকার একটি মাদ্রাসায় ঘটে, যে জায়গাটির নাম আমি গোপন রাখলাম কারণ মাদ্রাসাটি অনেক সুপরিচিত। এলাকার নাম এবং মাদ্রাসার নামটা আমি গোপন রাখলাম বললে অনেকেই চিনে ফেলবেন, তাই সময় বেশি নষ্ট না করে আমি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয় মাদ্রাসার একজন হুজুরকে নিয়ে। হুজুর একদিন বাথরুমে যাওয়ার জন্য রাত 12টা নাগাদ ঘুম থেকে উঠলেন। বলে নেওয়া ভালো যে শিক্ষকদের এবং ছাত্রদের বাথরুম ছিল আলাদা। হুজুর খেয়াল করলেন যে ছাত্রদের ওয়াশরুমে লাইট জ্বালানো এবং কে যেন ভেতরে ছিল। হুজুর মনে করলেন কোনো ছাত্র হবে, রাত্রে প্রয়োজনের জন্য উঠেছে, তাই হুজুর ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। হুজুর আবার তার নিজের রুমের বিছানায় গিয়ে বসলেন। তখন হঠাৎই হুজুর খেয়াল করে দেখলেন কে যেন অনবরত পানি ফেলছে। হুজুর মনে করলেন কোনো ছাত্র বুঝি নিচে পানি ফেলছে। পানি পড়া শব্দটি আরো বেশি গাঢ় হতে থাকলো। হুজুর এসে চেক করলেন যে কোনো ছাত্র আসলেই এরকম করছে কিনা। তিনি একটু ধমকের স্বরে ডাক দিলেন, বললেন, এই ভেতরে কে আছিস যে এত পানি ফেলছিস? তিনি তখন কোনো সাড়া পেলেন না। হুজুর আবার ধমক দিয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন ভেতরে কে আছে এবং তাড়াতাড়ি বের হতে বললেন, না হলে তার 12টা বাজাবেন, এমন করে ধমক দিচ্ছিলেন। কিন্তু পানি পড়া কোনো রকমই বন্ধ হচ্ছিল না। তাই হুজুর জোরে দরজাটা ধাক্কা দিলেন। পরেন দেখলেন দরজাটা খোলা এবং ভেতরে কেউ নেই। হুজুর ভাবলেন ভেতরে কেউ নেই, কিন্তু পানি কে ছেড়ে রেখেছে। তিনি মনে করলেন যে কোনো ছাত্র হয়তোবা ঘুমের ঘোরে এটা করে রেখেছে। হুজুর পানির কলটা বন্ধ করে লাইটটা নিভিয়ে আবার গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি আবারও পানি পড়ার শব্দ পেতে লাগলেন। বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখলেন যে পেছন দিয়ে একটি ছাত্র গেট খুলে বাইর হয়ে গেল মাদ্রাসা থেকে। তিনি তখন মনে করলেন যে ছাত্র হয়তোবা বাইরে গেছে। তিনিও ওই ছাত্রের পেছনে বাইরে গেলেন। গিয়ে দেখলেন বাইরে কোনো ছাত্রই নেই, কিন্তু হুজুর স্পষ্ট দেখেছিলেন যে একজন ছাত্র ঠিক মাদ্রাসা থেকে মাদ্রাসার বাইরে চলে গিয়েছে।
মাদ্রাসার ভেতর একটা আম গাছ ছিল। বড় আম গাছটি মাদ্রাসার ঠিক মাঠের মাঝখানে ছিল। আম গাছের দিকে তিনি লক্ষ্য করে দেখলেন একটি ছাত্র সে আম গাছটিতে বসে আছে, আম গাছের একেবারে ওপরে মগ ডালে। তখন তিনি রাগ করে বললেন, কিরে, এত রাতে এইখানে এসেছিস কেন? কোনো সাড়া না পেয়ে হুজুর সামনে এগিয়ে গিয়ে দেখল কে আছে। অবাক বিষয় হলো, কিছুক্ষণ আগেই তিনি পাঞ্জাবি পরা এবং টুপি পরা একজনকে গাছে দেখেছিলেন, কারণ মাদ্রাসার বাইরের লাইটটি তখন জ্বালানো ছিল। কিন্তু গাছটির কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এবার তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে তিনি দৌড়ে মাদ্রাসার ভেতরে এসে গেটটি লাগিয়ে দিলেন। সেদিন রাত্রে তার আর কোনো সমস্যা হয়নি। সমস্যাটি হয় পরের দিন রাত্রে। ঠিক সেদিন কারেন্ট চলে গিয়েছিল। অনেক ঘর হওয়ায় হুজুর রাত্রে 12টা নাগাদ বাইরে হলেন এবং গেট খুলে বাইরে হয়ে দেখলেন যে ওই আম গাছে কে যেন বসে রয়েছে এবং জোরে জোরে হাসছে। এবার তিনি তার সাথে যারা লোকজন ছিলেন অথবা যে শিক্ষকরা ছিলেন তাদেরকে ডাক দিলেন যে দেখো, আম গাছের উপরে কে যেন বসে আছে। সবাই দৌড়ে আসলো। দূরে এসে দেখলো যে সেখানে কিছুই নেই। হুজুর বললেন যে এতক্ষণ ছিল, তোমরা ঠিক আসার সাথে সাথে সেই ছাত্রটি উধাও হয়ে গেছে। সবাই ওনার কথাটা তেমন গুরুত্ব দিয়ে নিল না। উনি বাহিরেই বসে রইলেন। বাকি সবাই সবার জায়গায় আবারও চলে গেল। তিনি বসেই রইলেন। হঠাৎ তিনি দেখলেন যে কিছু একটা ওনার দিকে এগিয়ে আসছে, সাদা এবং অনেক লম্বা মতো একটা অবয়ব। ওনার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো অশরীরী কিছু, হয়তো জিন। তখনই তিনি দোয়া দুরুদ পড়লেন এবং শরীর বন্ধ করে নিলেন। জিনিসটা দোয়া দুরুদ পড়ার সাথে সাথেই কেমন যেন উধাও হয়ে গেল। তিনি তখন সাথে সাথে মাদ্রাসার ভেতরে চলে আসেন এবং সকালে তিনি সম্পূর্ণ বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপালকে জানান। প্রিন্সিপাল হুজুরকে বললেন যে হ্যাঁ, এটা তো মাদ্রাসা, এখানে এমন কিছু থাকতেই পারে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমরা দেখি কি করতে পারি। প্রিন্সিপাল হুজুর আরো 4 জনকে নিয়ে মাদ্রাসা বন্ধ করার জন্য 4 কোণায় গিয়ে আজান দিলেন। আজান দেওয়ার সময় পুরো আকাশটা যেন কালো হয়ে গিয়েছিল। বোঝার বাকি ছিল না যে মাদ্রাসার ওপর আসলে কোনো কিছুর একটা ছায়া পড়েছে। আজান দিয়ে পুরো মাদ্রাসার 4 কোণা বন্ধ করা হলো। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। কাল বাদে পরশু ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। তখন রমজান চলছিল। আমাদের রমজানও প্রায় শেষের দিকে, ঈদ ঘনিয়ে এসছে। আসলে চাকরি থেকে বের হওয়ার পর থেকে ঈদের আগ মুহূর্তে আর কোনো চাকরি পাবার সম্ভাবনা নেই। এমনও না যে চাকরি এই কয়দিনে চাইলেই পাওয়া যাবে। ইমামতির চাকরি এত সহজ না। ঈদের আগে চাকরি গেছে, তাও 20 দিন আগে। তখন রমজান 8-9 চলে। আসলে চাকরি পাবো না যে তা না, ঈদের পরে পাবো। সারা জীবন কাটিয়েছি মাদ্রাসাতে, হাফিজি পাশ করেছি সেখান থেকে। কিছু ছাত্রছাত্রী পড়াতাম, কিন্তু এই গ্রাম ওই গ্রাম মুভ করতে করতে একটা সময় এক গ্রামের এই মসজিদের ইমামতি করার পর সেখানে থাকা খাওয়া এবং বেতন পাচ্ছিলাম। ঈদের আগে ঈদের চাকরি গেছে, খুঁজে খুঁজেও ঢুকছিলাম, চাকরি যেত না। কেননা রাতের বেলা সেদিন দরজা খোলা ছিল এবং কিছু জিনিস চুরি হবার কারণে এবং প্রতি মাসে টাইম মতো টাকা চেবার কারণে কমিটি থেকে এক প্রকার ফেড আপ হয়ে বের করে দেওয়া হয়েছিল আমাকে। সেটাও সমস্যা না, আমি হয়তো ম্যানেজ করে দেব। কিন্তু সেদিন যে চুরিটা হয়েছিল, সেদিন আমারও রুম থেকে টাকা চুরি হয়ে গেছিল। যেই মসজিদের রুমটা বরাদ্দ হয়ে করা হয়েছিল আমার জন্য, সেখান থেকে। সেটা কাকে বলি? আমার তো এই দুনিয়াতে কেউ নাই। চাকরি যাবার পর আমি থাকার প্ল্যান করছিলাম যে আমি কোথায় থাকবো অথবা কে আমাকে জায়গা দিবে বাসায় থাকবার। সেই মসজিদে একজন চাচা মিয়া প্রায় সময় আসতো এবং আমার সাথে বসেই তেলাওয়াত শুনত। তিনি আমাকে বের হয়ে যাবার সময় বলেছিলেন, ঈদ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চাকরি হয়, বাগান বাড়ি আছে তার একটা, সেখানে একটা ছোট্ট ঘর আছে, সেটাতে থাকতে। চাকরি হওয়া পর্যন্ত
আমি যেন সেখানে থাকি। সেই তখন থেকে আসলে মাথা গোজার ঠাঁই ছিল, কিন্তু আল্লাহর তরফ থেকে তখনও পকেটটা ছিল ফাঁকা। একদিন এমনও গেছে পুরো দিন পানি খেয়েছিলাম। এরপরে কাজের জন্য বাজার টু বাজার ঘুরেছি। মসজিদের জুব্বা বাদ দিয়ে চলে গিয়েছিলাম খেতে কাজ করতে। ধান কাটা ও কামলা খাটা করেছি, রোজা রেখে করেছি। কয়েকদিন করার পরে যা পেয়েছি তা দিয়ে কয়েকদিন চলেও গেছিল, কিন্তু ঈদের আগ মুহূর্তে আর কোনো কাজ ছিল না, সব বন্ধ। পকেটে সেদিন 15 টাকার মতো ছিল। কিছু মনে করবেন না, এতটা টেকনোলজিপূর্ণ ঘটনা শেয়ার করছি না, অনেক আগের ঘটনা। যাই হোক, ঈদের আগের দিনের ঘটনা বলছি। রোজা ভেঙে মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, যাচ্ছি বহু দূরের এক বাজারে। আশপাশের বাজার বন্ধ, গ্রামের মেঠো পথ আর কনকনে শীত। আমি আসলে পকেটে কিছু নাইও, যে আসলে ঘরেও নাই কিছু, পকেটও নাই কিছু, এরকম জিনিস, এরকম অবস্থা। চিন্তা করলাম 15 টাকাই সম্বল, যা আসে তার এটা দিয়ে কিনবো। 1 কেজি চাল ও কিছু সবজি কিনে নিলেই মনে হয় কাজ হয়ে যাবে। বাজারে পৌঁছাই, তাও বলা যায় দূরের বাজার। 15 টাকায় যাই হলো তাই কিনলাম। যা কিনলাম তাতে আলহামদুলিল্লাহ 2 দিন চলবে, কিন্তু এর পরও আমার কাছে আর কিছু থাকবে না, সেটা নিয়ে ভাবছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, কিভাবে যেন ভালো কিছু তরি তরকারিও পেয়ে যাই। বলে দেই, 1 সের মোটা চাল কিনেছি 5.5 টাকায়। বুঝতে পারবেন কোন আমলের ঘটনা বলছি। যা কিনেছি এই যুবক বয়সে সমস্যা না। মাথা গোজার ঠাঁই হতে প্রায় 5 মাইল দূরের বাজার থেকে চাঁদ রাতে কিছু কিনে বাসায় ফিরছিলাম। এই রাস্তা দিয়ে বহু চলাফেরা করেছি, একদম ঠোঁটস্থ মুখস্থ রাস্তা। রাত তখন 9টা-10টার মতো। সকালে ঈদের জামাতও আছে। বাড়ি তখনও 1 মাইলের পথ। মেঠো রাস্তা 1 মাইলও প্রায় 10 মাইলের সমান। হাঁটছি, হঠাৎ আমার সামনে একজন লোককে দেখলাম। সে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি চুপচাপ হাঁটছিলাম। আমার মতোই দূরের পথিক সে, বোঝা যাচ্ছিল। আস্তে আস্তে সেও টায়ার্ড হয়ে হাঁটছিল। হঠাৎ দেখলাম লোকটা রাস্তা থেকে বাম দিকে নেমে গেল। বাম দিকে নেমে আমি যখন পরিষ্কার তাকালাম, দেখলাম পুকুরের উপর দিয়ে হেঁটে চলে গেল। ফেল করে তাকিয়ে দেখছিলাম। ভেতরে তখন পুরাণ পড়া শুরু করে দিয়েছে। ওনার হাতে 2টো ব্যাগ ছিল। 2 ব্যাগ ভর্তি কি ছিল আমি জানি না, তবে তার রাস্তায় পড়া অবস্থায় আমার সামনে, মাত্র 2 ফিট সামনে। সুন্দর গন্ধে চারপাশ ভরে যাচ্ছে। আমি ধরিনি ভেতরে কি আছে, দেখার জন্য চেষ্টা করিনি। তবে সেই রাস্তায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একদম ঘন কুয়াশা। আমি জানি এটা একটা লম্বা পুকুর, এখান দিয়ে বাড়িতে ঢোকা যায় না। যদি অপোজিট সাইডের বাড়িতে ঢুকতে হয় তাহলে সেটা পিছন দিক দিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু এই লোকটা এই পুকুরের উপর দিয়ে হেঁটে চলে গেল, যা স্বাভাবিক নয়। আপনারাও জানেন, আমিও জানি। শরীর কাঁপছে, শীতেও ভয়েও, কিন্তু মনের ভেতরটা তখনও এলোমেলো হয়ে যাওয়াতে তাকিয়েছিলাম প্রায় 2 মিনিট। হাঁটা ধরলাম আবারও। প্রায় 10 মিনিট হাঁটার পর যেরকম ভাবে একটু আগে জিনিসগুলো আমার সামনে পড়েছিল, ঠিক একই ভাবে জিনিসগুলো আমার সামনে পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নাই। কি যে সুন্দর গন্ধ! চিন্তা করলাম জিনের পাল্লায় পড়লে শেষ। শরীর বন্ধ করে এগুতে লাগলাম এবং এবারও সামনে আসলো। আমি নিলাম না। আমি যে বাগান বাড়িটাতে থাকতাম সেখানে যাবার রাস্তা, যেখানে যাবার রাস্তা পড়ে, সেই রাস্তা থেকে ওই বাড়ি পর্যন্ত তখনও 15 মিনিটের রাস্তা বাকি ছিল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। আমার 2 হাতেই বাজার। আমি আবারও কাছাকাছি আসার পর দেখি সেই 2টা ব্যাগ, তাও কাপড়ের ব্যাগ, আমার সামনে পড়ে আছে। ভেতরে কিছু নড়ছে। ভয়ে এবার আমি পাশ থেকে কাটিয়ে আমার ঘরের কাছাকাছি চলে যাই। ঘরে ঢোকার সময় আমি সালাম দিয়ে প্রবেশ করি এবং সালাম দেওয়ার সাথে সাথে ভেতর থেকে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রবেশ করতে চেয়ে আটকে যাই। আপনি প্রশ্ন করুন নিজেকে, আপনি আপনার খালি বাসায় তালা খুলে যদি ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করেন এবং 1 সেকেন্ডের ব্যবধানে যদি উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, আপনার মনের ভিতরে কি হবে, কিভাবে চলবে, আপনি কিভাবে সামাল দেবেন নিজেকে? চিকন গলার ধ্বনি, পুরুষ না মহিলা বুঝতে পারছি না।
আমি আমার দরজার কড়া লাগিয়ে দিই, জানি আমি সালাম দিয়ে প্রবেশ করেছি, আমার আর কোনো ভয় নাই। ঘরের ভেতর হারিকেন জ্বালিয়ে দিই, কাউকে দেখছি না। 1 গ্যালন কেরোসিন তেল চাচা মিয়া দিয়েছিল আমি যখন এই ঘরে ঢুকি, সেটা দিয়ে চলছি। যাই হোক, হারিকেন জ্বালানোর পর আমার শোবার ঘরে 2টো ব্যাগ পরা, যেই 2টো ব্যাগ আমি এতক্ষণ ধরে রাস্তায় পরা অবস্থায় পাচ্ছিলাম। একটা ব্যাগ থেকে 2টো বড় সাইজের রুই মাছ বের হওয়া, আর একটা ব্যাগে পোলার চাল, তাও কাগজের ব্যাগে মুড়ানো, এবং সাথে গরুর মাংস, তাও কম করে হলেও 5 থেকে 6 কেজি। খুব অবাক হয়ে ব্যাগগুলোর সামনে চোখের পানি ফেলছিলাম যে ইয়াতিমদেরও ঈদ আছে, তা হয়তো কেউ বুঝে গেছিল। জানি না কে বুঝেছে, কিন্তু পুরো বাড়ির চারপাশে মনে হচ্ছিল মানুষজনের গুনগুন গুনগুন শব্দ। টিনের চালের চারিপাশে সেই শব্দ এত রাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল জোনাকি পোকাও যদি উড়ে যায় তার পাখার শব্দটাও আমি পাবো। আরো একটি কথা, যেখানে আমি থাকি তা একটি বাগান বাড়ি বলতে ভুল। চারিপাশে সুপারি গাছের বাগান এবং ঘরটা একদম কর্নারে। আমি সারা রাত সজাগ থাকি, ইবাদত করি। এই ছোট বয়সে ইমাম হয়তো হয়েছি, কিন্তু আমি আমার গণ্ডি কখনো ক্রস করিনি। আমি ব্যাগের জিনিসগুলো পাশে রেখে ঘুমিয়ে পড়ি। আমি আমার ওই মোটা চাল এবং ওই সবজির উপরে নির্ভরশীল। সকাল হয়, ফজরের নামাজের সময় হয়ে যায়, আমি অজু করে নামাজ পড়ে আসি ঘরের ভেতরে, এবং অজু করে নামাজ পড়তে যাই মসজিদে, তখনও ঘরের ভেতর সেই ব্যাগগুলো পড়া ছিল। যাই হোক, ঘুম ভাঙে সকাল 7:30-এ। যা ঘুমিয়েছি আমি ওই ফজরের নামাজ থেকে এই 1 ঘন্টা। সুন্নতি তরিকা ফলো করে পুকুর ঘাটের দিকে রওনা হব। তখন আমার রান্নাঘরটা পাশ দিয়ে যেতে পড়ে। দেখি আমার চুলায় একটি খালি পাতিল ছিল, তা গতকালই সেই খালি পাতিলের ওই জায়গা থেকে ধোঁয়া আসছে, কিন্তু পাতিলের সাইজ মিলছে না। কিছুই বুঝতে পারছিলাম না। যে বাজারের ব্যাগগুলো ছিল সেগুলো গিয়ে খাটের পাশে আমি যে চেক করি, দেখলাম সেগুলো জায়গায় আমার বাজারের ব্যাগগুলো ঠিকই আছে, কিন্তু আমি যে 2টা ব্যাগ দেখেছিলাম ওই 2 ব্যাগের কিছুই নাই। মনে মনে ভাবছি, ধুর ছাই, গতকাল এই জিনগুলো মশকরা করে গেল। নির্ঘাত মৃত্যু হতো যদি ওগুলো নিজের জন্য ব্যবহার করতাম। ধোঁয়ার কথা মনে পড়তেই চলে যাই উনুনের দিকে। ধোঁয়া উঠছে কিন্তু চুলা জ্বলছে না, ঢাকনা দেওয়া। এই পাতিল যদিও আমার না, আমার ছোট পাতিল নিচে উল্টো হয়ে পড়া, সেটা চেক করলাম, সেখানে কিছুই নাই। চুলোর ভিতরে যেই পাতিলের ঢাকনা ছিল সেই ঢাকনা সরিয়ে দেখি গরুর মাংস, তেলওয়ালা একদম গরুর মাংস রান্না করা, গরম গরম ধোঁয়া উঠছে। পাশেরটাতে পোলাও রান্না করা, একদম গরম পোলাও, আর একটা ছোট্ট মিষ্টির প্যাকেট। না, এগুলো আমি কিনি নাই, এগুলো আমারগুলো ঘরের ভেতরে, আমি কিছুই রান্না করি নাই। মিষ্টি খেলাম, সুন্নতি তরিকায় মিষ্টি খাওয়াটা দরকার, সেটা হয়তো সেভাবেই ফেলা। মসজিদে যাবার আগে মিষ্টান্ন খাওয়া, এত মজার মিষ্টি আমি আমার জন্মের পর খাইনি। আলহামদুলিল্লাহ বয়ে মসজিদে রওনা দিলাম তাকবীর পড়তে পড়তে। এসে আমার ঘরের খানা খাবো, চিন্তা করলাম রান্না করব, দেখি খাওয়াগুলো সেখানে তখনও আছে। মনে পড়লো চাচা মিয়ার কথা, যা রান্না করা আছে তাকে তো আর ইগনোর করা যায় না, তাকে তো আমি ফেলে দিতে পারি না। আমি পাতিল থেকে মাংস নেই, এত আমার পক্ষে খাওয়া সম্ভব না। পাতিলের মাংস এবং পোলাও একসাথে পাশাপাশি নেই, এবং একটা বড় প্লেটের মতো ছিল ওই ঘরে, সেটা চাচা মিয়ারই। যাই হোক, সেটা নিয়ে যাই। আসলে সেই বড় প্লেটের কথাটা একটু বলি, যে ওই বড় প্লেটের মতো যে জায়গার জিনিসটা ছিল, সেটা আসলে কামলা যারা খাটতো চাচার ক্ষেতের মধ্যে, সেই কামলাদের জন্য রাখা ছিল। একই সাথে এই বাসনে একসাথে 5-6 জন খেতে পারে। যাই হোক, সেটা নিয়ে যাই। চাচা মিয়া শুধু একটা কথা বলল, এই রকম গরুর মাংস রান্না তিনি তার জন্মের পর কখনোই খাননি, আমিও খাইনি। এই পোলাও, জাফরান মেশানো সুগন্ধি পোলাও আমি তো খাইনি, চাচা মিয়াও তার পরিবারের কেউ খায়নি। তারা ভেবেছিল আমি রান্না করেছি। আমি মাথা নিচু করে চুপচাপ খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। ঈদের দিন রাতের বেলার কথা, আমি রাতে ঘরের ভেতর ঘুমাচ্ছিলাম, দরজা কড়া নাড়ে। তখন সর্বোচ্চ রাত 9টা। এশার জামাত শেষ করে এসেই বাসায় 2টো মুখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেই খাওয়া তখনও শেষ হয়নি। যাই হোক, সেটা হিসাব আলাদা। যাই হোক, আমি দরজা খুলি, একজন মানুষ দেখি, সাদা কাপড় পরা, সাদা পাগড়ি পরা একজন মানুষ, যার চেহারার মধ্যে নূর
নূরের মতো চেহারা, সে আমার সামনে এসে আমাকে বলছে, এই মসজিদে যাও তুমি, এই এলাকার মসজিদে, তোমার জন্য কিছু মানুষ অপেক্ষা করছে। আর অবশ্যই আলহামদুলিল্লাহ সব সময় পড়বে। আর কিছুই বললো না, সালাম দিয়ে হেঁটে চলে গেল। আমি ওয়ালাইকুম আসসালাম বলে দরজা লাগিয়ে দিলাম। আমি বুঝেছি আমার সাথে কোনো কিছু নর্মাল হচ্ছে না। ঠিকানা মোতাবেক আমি সেই মসজিদে ঈদের 4র্থ দিন গেলাম। মসজিদের মুয়াজ্জিনের চাকরি হয়ে গেল। ওই এলাকার বড় মসজিদ ছিল। আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আজান কিভাবে দিতে হয়। আমি আজান দেই, সবাই পাগল হয়ে যায়। ওই এলাকার বড় মসজিদ ছিল। যাই হোক, এই তো শুরু। কিভাবে এত কিছু তা আরেকদিন বলবো। ভালো লাগলে জানাবেন। আমি এখন ঢাকাস্থ কোনো এক মসজিদের খতিব। একটু খটকা লাগতে পারে। আলিফ সাহেবকে ধন্যবাদ। আমার হাতের হারিকেনের আলোটা হঠাৎ একটা তীব্র কাঁপুনি দিয়ে নিভে গেল। বিলের চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই পানির গভীর থেকে কিছু একটা চুয়ে চুয়ে বা ভেসে ওঠার তীব্র ছপ ছপ শব্দ শুরু হলো। আমি গন্ধটা পেয়েই বুঝতে পারলাম ওটা আসলে পানির গন্ধ নয়, তীব্র পচা চামড়া আর সালফারের গন্ধ। আমি ভয়ে বিলের পাড়ে পিছিয়ে যেতেই আমার পা দুটো কাদার মধ্যে জ্যাম হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে বিলের কালো পানি ফুঁড়ে দুটো কুচকুচে কালো কঙ্কালসার হাত বের হয়ে এলো। পরক্ষণেই ওপরে উঠে এলো একটা বিশাল আকার অবয়ব, যার শরীর ভেজা এবং শ্যাওলায় ঢাকা, আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল। সে আমার দিকে তাকিয়ে নিজের উল্টো পা দুটো দিয়ে মাটির উপর একটা বিকট আছাড় মারলে আর একটা ভাঙ্গা খসখসে গলায় ফিসফিস করিয়ে হেসে হেসে বলে উঠল, নিশিরাতে জিনের বিল থেকে মাছ চুরি করতে আসছিস রে মানুষ, আজকে আর তোর নিস্তার নেই। এই ঘটনা 2023 সালের নভেম্বর মাসের। আমার নাম সুমন। আমি গ্রামে গেলে মাঝে মধ্যে রাতে বিলের ধারে গিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। তো সেবার আমি গিয়েছিলাম আমার নানা বাড়ি, সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের পাশে ছিল একটা বিশাল বিল, যা স্থানীয়দের কাছে নিশুতি বিল নামে আখ্যায়িত ছিল। লোকে মুখে প্রচলন ছিল ওই বিলে নাকি গভীর রাতে একজল জিনের দল বাস করে। রাত 12টার পর কোনো মানুষ যদি একা ওই বিলের পাড়ে যায়, তবে তাকে টেনে পানির নিচে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি এসব কুসংস্কার একদমই বিশ্বাস করতাম না। এক অমাবস্যার রাতে মাছ ধরার সব সরঞ্জাম আর একটা হারিকেন নিয়ে আমি একা একাই পৌঁছে গেলাম সেই নিশুতি বিলের পাড়ে। চারপাশটা ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় ঢাকা। দিনের বেলাতেও বিলের চারপাশটা বেশ ছমছমে থাকতো, আর রাতে তো ঘুটঘুটি অন্ধকার। আমি ছিপ ফেলে চুপচাপ বসেছিলাম। রাত তখন আনুমানিক 2:30। হঠাৎ করেই চারপাশের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেল। বিলের ঝিঝি পোকার ডাক কিংবা ব্যাঙের আওয়াজ সবকিছু এক পলকের মধ্যে যেন বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার হাতের হারিকেনটা নিজেই দপ করে নেমে গেল। চারপাশটা এক মরণ অন্ধকারে ছেয়ে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখনই আলোর তীব্রতা বিলের পানির ওপর পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। বিলের শান্ত পানির ওপর কোনো বাতাস ছাড়াই বড় বড় ঢেউ উঠতে শুরু করেছে।
আর সেই পানির গভীর থেকে খুব ধীর গতিতে উপরে উঠে এলো এক বীভৎস বিশাল আকার অবয়ব। তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অত্যন্ত 3 গুণ বেশি লম্বা। তার পুরো শরীর কুচকুচে কালো আর ভেজা শ্যাওলায় ঢাকা, আর তার চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো লাল হয়ে জ্বলছে। সবচেয়ে ভয়ানক ছিল তার পা দুটো। তার হাঁটুর নিচের অংশ তা ছিল সম্পূর্ণই উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি এক ঝটকায় পেছনের দিকে দৌড়তে গেলাম, কিন্তু আমার পা দুটো কাদার সাথে জ্যাম হয়ে গিয়েছিল। ঠিক তখনই সে জল জিনটা এক পলকে পানির উপর দিয়ে হেঁটে এসে আমার ঠিক সামনে দাঁড়ালো। তার গা থেকে তীব্র পচা আসছে আর গন্ধকের গন্ধ আসছিল। সে দীর্ঘ ধারালো নখযুক্ত হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরল। পরে আমাকে মাটি থেকে শূন্যে তুলে ফেলল। সে চোখ ছাড়া বীভৎস মুখটা আমার মুখের একদম কাছে নিয়ে এসে একটা ভাঙ্গা চেনা গলায় ফিসফিস করে হেসে উঠল এবং বলল, এই বিলের মালিক আমরা। জিনের সীমানায় পা দেওয়ার সাহস কিভাবে হলো তোর? অক্সিজেনের অভাবে আমার চোখ দুটো উল্টো হয়ে আসছিল। আমি শেষ শক্তিতে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে আল্লাহর নাম মুখে আসতেই এক তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মাটিতে আছাড় দিয়ে দিল, আর এক মুহূর্তের মধ্যে পুরো বিলের পানি তোলপাড় করে সে আবারও অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে এলাকার জেলেরা আমাকে ওই বিলের পাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার জ্ঞান ফিরতে 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সে রাতে চেপে ধরার পুরো কালো রঙের নখের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন তীব্র ভয়ের কারণে আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, কিন্তু ওই রাতের পর থেকে আমি অন্ধকারে বা কোনো জলাশয়ের দিকে তাকাতেও ভয় পাই। কারণ আজও রাতে ঘুমানোর সময় যদি সামান্য কোনো পানির শব্দ শুনি, আমার মনে হয় সেই বিলের চরণচিহ্নটা আজও আমার জন্য ওত পেতে বসে আছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। শেখ জাহিদুল ইসলাম, উনি বিবাহিত। উনি যথারীতি প্রতিদিনের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত প্রায় 11:30টার দিকে উনি এবং ওনার স্ত্রী শুয়ে পড়েন। ওনার ঘরের ডিম লাইটটা জ্বালানো থাকতো এবং ওনার ঘরের পাশে একটি বারান্দা রয়েছে। ওনারা যখনই লাইটটা অফ করে শুয়েছেন, শোয়ার পরপরই যখনই হাজবেন্ড ওয়াইফ দুইজনই যখন চোখ বন্ধ করেছেন, তখন শেখ জাহিদুল ইসলাম উনি দেখছেন চোখ বন্ধ করা অবস্থায় যে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এই সাপটি উনার দিকে আসছে এবং অবস্থাটা এমন যে উনি যেহেতু বিছানায় শুয়ে আছেন, উনি চোখ বন্ধ করেই মনে হচ্ছে যে উনি ঘরের সবকিছু দেখতে পাচ্ছেন। উনি চোখ বন্ধ করে উনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পায়ের দিকে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এবং এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেন। এই সাপের কিন্তু 5টি মাথা রয়েছে। 5 মাথাওয়ালা একটি সাপ ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি এই দৃশ্য দেখার পরপরই ভয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন। চেপে ধরে
উনি চিৎকার করে ওঠেন, ওদিকে ওনার পাশে শুয়ে থাকা স্ত্রী উনিও এই শেখ জাহিদুল ইসলামের হাত চেপে ধরে চিৎকার করে ওঠেন। তখন শেখ জাহিদুল ইসলাম ওনার স্ত্রীকে বলেন যে আমি এরকম এরকম দেখেছি। ওনার স্ত্রী বলে যে আমিও তো একই জিনিস দেখেছি। তখন ওনারা কথা বলতে বলতে ডিম লাইটের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখেন ওনারা একটু আগে চোখ বন্ধ করে যেটা দেখছিলেন সেই জিনিসটাই ওনাদের সামনে। প্রকাণ্ড একটি সাপ, কালো রঙের। এই কারণে বলছিলাম, ওনারা যখন চোখ বন্ধ করেছিলেন তখন রুমটা আলোকিত দেখছিলেন, কিন্তু আসলে তো রুমটা আলোকিত ছিল না, রুমটা ছিল ডিম লাইটের আবসা আলোর ছিল রুমে। যখন ওনারা দুজনই চোখ খুলে সামনের দিকে তাকান, দুজন একত্রে দেখেন যে একটু আগে চোখ বন্ধ করে কালো রঙের যে সাপটি দেখেছেন ঠিক ওই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাপটি 5 মাথাওয়ালা এবং সেটি তাদের দিকে তাকিয়ে আছে। এবং সাপটি কিন্তু অনেক বড়, ঠিক যেমন ফনা ধরে। আপনারা অনেক সময় এই ধরনের বহু মাথাওয়ালা সাপ দেখেছেন, অনেক সময় ছবিতে দেখেছেন। এটি কিন্তু বাস্তবে ওনাদের রুমের মধ্যে ওনারা দেখতে পান। যখন দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেন তখনই ওনাদের সামনেই এই সাপটি ওনাদের বারান্দার দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এটি ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে আসি তার পরের দিন কি হলো। শেখ জাহিদুল ইসলাম উনি ওনার বাসায় ছোট্ট একটা কোচিং সেন্টার চালান, তো বিভিন্ন ব্যাচ ওনার রয়েছে। তো একদিন মানে এই ঘটনা ঠিক পরের দিন ওনার একটা ব্যাচের পড়া ছিল, কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্ট কম এসেছিল, মাত্র 2 জন স্টুডেন্ট এসেছিল এবং তারা ছিল মেয়ে স্টুডেন্ট। ওখানে ওরা যেখানে বসে পড়তো সেখানে তারা ঢোকার পরেই তারা চিৎকার করে সেন্সলেস হয়ে যায় দুজনই। পরে বাসার অন্য সদস্যরা আসে, তাদেরকে একটু সেন্স ফেরানো হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। ওরা বলে যে তারা যখনই ওই রুমে এসে বসার পর হঠাৎ করে তারা দেখতে পায় দরজা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিলবিল করে অসংখ্য সাপ রুমের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তখনই তারা নিশ্চিত মৃত্যু ভেবে চিৎকার দেয় এবং তারপরে তাদের কিছু আর মনে নেই। তো এই সাপের এই উপদ্রব, এই কাল্পনিক সাপের উপদ্রব যখন শুরু হয় তখন শেখ জাহিদুল ইসলাম ভাইয়ের আম্মা উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন। তিনি তান্ত্রিক গোছের একজন মহিলা। উনি ওনার বাসায় আসার সাথে সাথে উনি বলেন যে এই বাসায় কোনো সমস্যা রয়েছে। তখন উনি বলেন যে আমি দেখি সমস্যা সলভ করতে পারি কিনা। উনি ওনার একটা রিচুয়ালের মাধ্যমে উনি সেই কাজটা শুরু করেন। চতুর্দিকে কিছু একটা গোলাকার বৃত্ত এঁকে তার মধ্যে বসেন, অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত যেগুলা দেখি আর কি। উনি যখন ওনার রিচুয়ালটা শুরু করেন হঠাৎ করে উনি মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন, বাবারে মরে গেলাম বাঁচাও, এরকম বলে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলেন যে আমি আর এক সেকেন্ড এই বাসায় থাকবো না, এক্ষুনি বের হয়ে যাব। তাই বলে উনি কোনো মতে উঠে ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলো নিয়ে দৌড় দিয়ে উনি বাসার বাইরে চলে যান। তখন উনি স্বাভাবিক হন। তখন ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যখনই আমি রিচুয়াল করতে শুরু করেছি তখন আমি দেখি ভয়ঙ্কর আকৃতির কালো রঙের একটি সাপ যার অনেকগুলো মাথা আছে সরাসরি এসে আমার পায়ে কামড় দিয়েছে এবং আমি ছটফট করছিলাম এবং তখন ওই সাপটি বলছিল যে আর কখনো এখানে আসবি না। তখন আমি কোনো মতে পরিমরি করে যে বাইরে চলে এসেছি, সুতরাং এইখানে আমি আর কখনো আসবো না, তোমরাও যত দ্রুত পারো বাসাটি ছেড়ে দাও।
এই ঘটনাটি এখানেই শেষ নয়। শেখ জাহিদুল ইসলামের ভাইয়ের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসতে যায়, বিশেষ করে রাতের বেলা, তখন ঘটে আর এক ধরনের ঘটনা। এমন একটি ঘটনা আমি বলছি। শেখ জাহিদুল ইসলামের মামা উনি একদিন আসছিলেন, কারণ যেহেতু ওই বাসাটা খুব বেশি আগের করা না, 2007 সাল থেকে ওনারা থাকা শুরু করেছেন এবং তখন থেকেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং টুকিটাকি সমস্যা সবসময় লেগেই থাকে। তো ওনার মামা একদিন আসছিলেন। ওনার বাসায় আসার আগে বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশ দিয়ে আসতে গেলে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, এই কালভার্টটা পার হয়ে আসতে হয়। ওনার মামা আসছিলেন, আসার পথে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা এই কালভার্টের পাশে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে কাঁদছে। তার মামা জিজ্ঞেস করেন, খোকা তোমার কি হয়েছে, কোথায় বাসা তোমার? তখন তার মামা খেয়াল করেন সে কোনো কথা বলে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন কোনো উত্তর দেয় না, তখন উনি লক্ষ্য করেন যে ওই বাচ্চা ছেলেটি তার দিকে তাকালো এবং তার চোখ স্বাভাবিক মানুষ থেকে কিন্তু অনেক বড়। যখন তার দিকে তাকানোর পর তার মামার বুঝতে আর বাকি রইল না যে উনি একটা বড় ধরনের বিপদে পড়েছেন। তখন উনি যেটি করেন, যেহেতু ওনার পেছন দিকে যাওয়ার কোনো ওয়ে ছিল না, উনি তো যেহেতু ওনার বোনের বাসাতেই যাবেন, অন্য কোনো বাসা তো উনি চেনেন না আশেপাশে, তখন উনি ওই বাচ্চাটির সামনে দিয়ে ওনার বোনের বাসার দিকে দৌড় দেন এবং উনি দৌড় দেওয়ার সময় বারবার পেছনেও লক্ষ্য করছিলেন এবং উনি দেখছিলেন ওই বাচ্চাটিও তার পেছনে পেছনে দৌড়ে আসছে। দৌড়ে আসতে আসতে যখন উনি ওনার বোনের বাসার কাছে চলে এসেছেন, যখন দরবার শরীফের ঠিক একদম ওখানে চলে এসেছেন, তখন উনি লক্ষ্য করেন ওই বাচ্চাটি আর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই ওনার একদম কানের কাছে ফিস ফিস করে একটা আওয়াজ আসে। ফিস ফিস করে আওয়াজটা এমন ছিল, আর কখনো এদিকে আসবি না। কিন্তু এর পরেও উনি এসেছেন একাধিকবার, কিন্তু দিনের বেলা এসেছেন। রাতের বেলা ওই বাসায় যদি কোনো গেস্ট আসে, তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন, এমনই একটি বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে এবং ওনারা অত্যন্ত কষ্টের মধ্যে ওই বাসায় জীবনযাপন করছেন। অনেক তান্ত্রিক কবিরাজ যারাই এসেছেন তারা সবাই একই কথা বলেছেন যে ওনার বাসাটি যেখানে অবস্থিত, শত শত বছর আগে ওখানে একটি মনসা দেবীর মন্দির ছিল এবং আমরা জানি মনসা কিন্তু সাপের দেবী এবং ওই মন্দিরটা কালের বিবর্তনে হারিয়ে গেলে ওই জায়গার উপরই ওনাদের বাসা এবং এই কারণে ওনাদের বাসায় এই ধরনের সমস্যা চলছে তো চলছে এবং এখনো চলছে। এটি ছিল ঘটনা। ঘটনাটি ঘটেছিল মামুন চৌধুরীর নানা বাড়িতে তার এক কাজিনের সাথে, যার নাম ইরা। 2000 সালের ঘটনা। ইরা তখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হবে, এরকম একটা বয়স, আর খুব চটপটে ছিল। আর আরও অনেক কাজিন ছিল মামুনের সেখানে এবং তারা সবাই সমবয়সী। তারা একসাথে গল্প গুজব করতো, আড্ডা দিত, তাদের মতো সময় পার করতো। মামুনের নানা বাড়ি সুন্দর একটা গ্রাম, যে গ্রামটার আশেপাশে প্রকৃতি দিয়ে ঘেরা, বেশ বড় ধান ক্ষেত এবং এক সাইডে একটা বিশাল আম বাগান আছে। মানে তাদের বাড়ি থেকে বের হয়ে একটা আইল আছে, ক্ষেতের জমি, তার পাশ দিয়ে ওই আইল ধরে হেঁটে গেলে সোজা ঢুকে গেলে আমের বন, মানে আমের বন বলা যায় ওইটাকে, আমের বাগান না বলে বন বলাই ভালো, কারণ বিশাল এক বাগান। আর এই বাগানের বিশাল অংশের মালিক হচ্ছে ইরার দাদা বা মামুনের নানা। তো আর তার পাশেও আরেকটা এরকম বাগান আছে, বিশাল বাগান, সেটাও বিশাল বাগান, সেটা হচ্ছে ইরার দাদার ভাইয়ের, মানে মামুনের নানার ভাইয়ের বাগান সেটা। তো দুটো বাগান পাশাপাশি এবং দুটো বাগান মিলে এটাকে বন বলা যায়, মানে এত বড়।
তো এই আমবাগান নিয়ে ইরাদের পরিবারে অনেক কথা প্রচলিত আছে, তারা অনেক ঘটনা শুনেছে তাদের সবার কাছে, এবং ইরার দাদার বাবা নাকি এখানে জিনবন্দি করে রাখছিলেন। তো ওই আমবাগানে কিন্তু ইরাদের পরিবারে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, বলতো যে ওখানে ঢোকাই যাবে না, মেয়েদের যাওয়া একবারে নিষেধ। আর ছেলেদেরকেও বলতো যে আমবাগানের বেশি গভীরে এরকম ভর দুপুরে বা সন্ধ্যায় যেতে না, বা রাতে চলাফেরা করতে না, ওখানে নিষেধ। আর ওইখানে নাকি আম পাহারা দেওয়ারও প্রয়োজন পড়তো না, কারণ ওই জায়গাটা নাকি এরকম, ওই যে বলতো যে অনেকে বলতো তারা যে জিন পাহারা দেয়, এরকম কথা প্রচলিত ছিল আর কি আমবাগান নিয়ে। তো যাই হোক, মামুন অনেকবার গেছে এবং যে সেখানে ঘুরছে, কাজিনদের সাথে আমবাগানে গেছে, ভেতরেও গেছে। তো একবার এরকম এক বৈশাখের সময়, ঝড়ের সময়, তো তখন ওই যে বললাম যে ইরা তখন এসএসসি পাশ করছে, কলেজে ভর্তি হবে, এবং খুব চটপটে সে কিন্তু কথা শুনতো না। তার অন্যান্য যে কাজিন ছিল, ছেলে মেয়ে, ওদের নিয়ে সে হাঁটাচলা করতো, দৌড়ায় সে আমবাগানেও চলে যেত, ওদিকে ঘুরতো। তো ইরা প্ল্যান করছিল তার কাজিনদের সাথে, বলছিল যে এইবার যখন ঝড় আসবে আমরা আম আনতে যাব। তো কাজিনরা অনেকে বলছে, আরে এটা যাওয়া নিষেধ, এটা জানোস না, সমস্যা হয়। তো ইরা বলে, আমি গেছি, তো আমি স্কুল থাকতে গেছি, আমি তখন ছোট ছিল, আমি গেছিলাম। সে বলছে যে তার কোন চাচার সাথে সে গেছে, যে ঘুরে আসছে আমবাগানে। তো তার কাজিনরা কয়েকজন কথা শুনে তারপর তার কথায় আর কি, তার প্ররোচনায় রাজি হয়, বলে ঠিক আছে, ঝড় আসলে আমরা যাব। তো এরকম একদিন সন্ধ্যায় বাতাস ছুটলো, বেশ বাতাস ছুটছে, মানে মোটামুটি দেখা যাচ্ছে তাদের যে টিনের চাল, এটা মানে পটপট করতেছে, মানে বাতাসে উড়ে যাবে এরকম অবস্থা। তো এর মধ্যে তারা বুঝলো যে এই তো ঝড়ে এখন আম পড়বে। তো ইরা এবং তার কাজিনরা কয়েকজন মিলে প্ল্যান করে বেরোলো। ইরা মাথার মধ্যে তার ওড়না বেচায় নিছে ভালো মতন, যাতে তাকে দেখতে না পারে, বাসার কেউ মানে বুঝতে না পারে। তারা চুপি তারা এরকম 5 জন কাজিন বের হয়ে গেল বাসার থেকে। এবং যখন তারা বেরিয়েছে, বাতাস প্রচণ্ড ছুটছে, দেখতেছে যে বাতাসে একেবারে গাছের পাতা টাতা নুয়ে যাচ্ছে, টিনের চালের উপর দিয়ে এরকম নড়তেছে, এরকম ফসলের মাঠ শুয়ে যাচ্ছে। এর মধ্যে তারা সাহস করে বের হলো এবং সে আইল ধরে রওনা দিল। চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে ঝড়ের যে একটা মানে তাণ্ডব আসতেছে এটা বোঝা যাচ্ছে। বাতাস ঠান্ডা হয়ে গেছে, মানে নাকের মধ্যে কেমন একটা মাটির গন্ধ লাগতেছে, এরকম বুঝতেছে। তারপরেও তারা যাচ্ছে, এবং ইরা নাকি খুব এনজয় করতেছিল ব্যাপারটা, খুবই এনজয় করতেছিল এই ওয়েদারটা। মানে সে নাকি মানে কাজিনদের মধ্যে চিৎকার করতেছিল যে মানে হেভি মজা লাগতেছে এরকম। তো যাই হোক, তার ছেলে কাজিনরাও তাড়াতাড়ি গেল এবং সবাই মিলে ঢুকে গেল আমবাগানে। বাগান ঢোকার পরে তারা দেখতেছে ওইখানে মনে হচ্ছে যে একেবারে তুলকালাম কাণ্ড, মানে ডালপালাগুলো এরকম করতেছে, পুরা বাঁকা হয়ে যাচ্ছে এরকম। তো তারা ঢুকে গেল যেখানে, এবং অনেক জায়গায় দেখলো যে আম পড়ে গেছে, অনেকগুলো আম ছুটে পড়ছে। তো সাথে সাথে আম কুড়ানো শুরু করলো তারা, এবং তার এক কাজিন এরকম বস্তা নিয়ে আসছিল, বস্তার মধ্যে সেই আমগুলো ঢুকায় রাখতেছে। এবং মোটামুটি তারা সবাই ব্যস্ত হয়ে গেছে আম কুড়ানোতে, মানে তাদের আর খেয়াল নাই, তারা নিজেদের হুঁশের মধ্যে নাই। যে যেভাবে বাচ্চা আম কুড়া এনে ওই যে নিজের যে জামার এখানে নিতেছে, আবার এনে ওই বস্তায় রাখতেছে এরকম। তো এর মধ্যে ঝড়টা বেড়ে গেল, বৃষ্টি পড়া শুরু হলো, তুমুল বর্ষণ শুরু হলো, এবং বর্ষণের সাথে বাতাস একই সাথে, যে মানে ভিজিবিলিটি অনেকটাই মানে নাই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আমবাগানের ভিতরে। তো তার কাজিনের মধ্যে যে একটু সচেতন ছিল, তার নাম ছিল রনি। তো সে সবাইকে ডাকা শুরু করছে, এই অমক কই তমক কই। তো ইরাকে খুঁজতেছে, ইরা তাদের মধ্যে একটু বড়, এই কাজিনের ইমিডিয়েট ছোট সে। তো রনি খুঁজতেছে ইরা কই। তো দেখতেছে যে সবাইকে পাওয়া গেছে, 4 জন তারা আছে, ইরাকে পাচ্ছে না। তো রনি তখন মাথা খারাপ হয়ে গেছে, আরে তো বাসায় গেলে তো খবর আছে এরকম হলে। তো রনি তখন বলে, তাড়াতাড়ি দাঁড়া, আমি আসতেছি। সে দৌড় দিয়ে সামনের দিকে যায়, যে জায়গাটুকু খোলা, চিন্তা করে ইরাকে ওদিকে গেছে নাকি। সে দৌড়াতে সামনে যায়, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মানে বাতাসের প্রচন্ড ঝাপটা, আর আকাশে কড়কড় শব্দে বাজ পড়তেছে। তো রনি এক জায়গায় তাকায় দেখলো যে তাদের ওইখানে বেশ বড় আম গাছ ছিল, একটা অনেক পুরনো আম গাছ। সেখান থেকে তাকায় দেখলো যে বিজলি চমকাইছে, বিজলির আলোতে দেখলো যে ইরা হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে। তার চলাটা কেমন জানি একটু মানে অন্যরকম, মানে দেখে মনে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। মানে এত ঝড় বৃষ্টি বাজ পড়তেছে, এর মধ্যে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আবার কড়কড় শব্দে বাজ পড়লো। তো এই যে বিজলিটা চমকাইছে, এটার আলোতে রনি দেখলো যে গাছের নিচে একটা মহিলা দাঁড়ানো। সেই মহিলা মাথার মধ্যে লম্বা করে ঘোমটা টানা, মানে তার মুখ দেখা যায় না, মনে হচ্ছে শাড়িটা এমনভাবে পেঁচাইছে, মানে সারা শরীর তার শাড়ি দিয়ে এইভাবে পেঁচানো, আর মাথার ঘোমটাটা এইভাবে লম্বা করে টানা, এভাবে অদ্ভুতভাবে দাঁড়ায় আছে, আর ইরা তার দিকে হেঁটে যাচ্ছে। তো রনি তার যত
শক্তি আছে কণ্ঠস্বরে, সে চিৎকার করলো, ইরা ইরা বলে চিৎকার করলো। মানে তার চিৎকার এই বৃষ্টি আর বাতাসের ইসে অনেকটা ঢাকা পড়ে যাচ্ছে আর কড়কড় বাজের শব্দে, কিন্তু তারপরও ইরা এক ফোঁটাও শুনলো না। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা শুনছে, ইরা শুনতেছে না। তো রনির প্রচন্ড মানে ভয় লাগছে, আবার সে চিন্তা করতেছে ইরা কই যাচ্ছে। তো রনি যাওয়া শুরু করলো সামনে আস্তে আস্তে, মানে সে আবার খুব দ্রুত যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে, তার ভয়ও কাজ করতেছে, দেখতে যাচ্ছে ইরা কই যায়। আরো অনেকখানিক যে সে ইরা বলে ডাক দিল, ইরা বলে ডাক দিল, তখন দেখলো যে ইরা তার দিকে তাকালো, মাথা ঘুরায় তাকালো, তাকায় তাকে হাত দিয়ে এরকম বললো, মানে দূরে মানে চলে যেতে বলা যে এরকম হাত দিয়ে এরকম করে ইশারা করলো। সেই ইশারার মধ্যে এমন কিছু ছিল যে রনি প্রচন্ড ভয় পায়। সে প্রচন্ড ভয় পেলেও সে করে কি, ইরার দিকে দৌড় দেয়, ছেড়ে একটা দৌড় দেয়। তো ইরার দিকে দৌড় দিতেছে ইরাকে ধরার জন্য। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, তো এর মধ্যে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং দৌড়াইতে দৌড়াইতে সে দেখতেছে যে ওই যে মানে ঘুমটা দেওয়া মহিলাটা আরেকটু কাছে চলে আসছে, ইরা তার দিকে যাচ্ছে। তো রনি প্রায় 100 ফিটের মতো দৌড়াই গেছে, মানে ইরার সাথে তার আরো দূরত্ব মনে করে আরো 200 ফিটের মতো এরকম সময় হঠাৎ করে তার মনে হলো যে বাতাসের ঘূর্ণি একটা, মানে গাছের পাতা টাতা সহ একটা বাতাসের ঘূর্ণি এরকম ঘুরে আসতেছে, খুবই আশ্চর্যজনক, একটা টর্নেডোর মতো। তো রনি ভয় পেয়ে গেছে এবং সেই ঘূর্ণির মাথা একদম উপরে উঠে গেছে, মানে একদম উপরে, মানে আকাশের দিকে উঠে গেছে টর্নেডোর মতো, জাস্ট লাইক টর্নেডো যেরকম আসে উপর থেকে নামে সেরকম। সেটা ঘুরতে ঘুরতে এসে ইরাকে নিয়ে গেল, ইরার উপরে চলে গেল এবং ওই বাতাসের সাথে ইরা মিশে গেল, মানে রনির আত্মা উড়ে গেছে। এবং একটু পরে বাতাসটা এমনভাবে গেল রনির পাশ দিয়ে, রনি দৌড় দিয়ে বাতাসটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো একটা, কিন্তু সে পা পিছলায় পড়ে গেল কাদার মধ্যে। পড়ে সে চোখে অন্ধকার দেখতেছে, সে দেখলো ওই বাতাসের ঘূর্ণিটা ঘুরতে 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 চলে গেল এবং ওই মহিলাটা ওইখানে নাই। সেই গাছের নিচে যে মহিলাটাকে দাঁড়ানো দেখছিল সে ওই মহিলাকেও দেখলো না। তো রনির তো পুরা মানে কিছুই আর মানে মাথায় কাজ করতেছে না, তার আত্মা উড়ে গেছে। সে অন্ধকার, এর মধ্যে মাঝে মাঝে যে বাজ পড়তেছে সেটার আলোতে আলোকিত হচ্ছে আমবাগানটা। সে তাড়াতাড়ি উঠলো, ওইখানে উঠে দৌড় দিল, সে যে অন্যদেরকে রেখে আসছে, বাকি 3 জন ওইখানে আছে ওদিকে। সে দৌড়ে আসলো, দেখলো যে ওরা 3 জন কাচু মাচু হয়ে একটা গাছের নিচে দাঁড়ায় আছে, তাদেরকে দেখেও মনে হচ্ছে অনেক ভীত সন্ত্রস্ত। তো সে দৌড় দিয়ে এসে বললো যে এই ইরারে ঝড়ে নিয়ে গেছে। তো ইরারে ঝড়ে নিয়ে গেছে শুনে তো এদের মধ্যে যে ছোট ছিল সে কান্না শুরু করলো, আর বাকিরাও ভয়ে একেবারে পাংশু হয়ে গিয়ে বলা শুরু করলো যে রনি ভাই এখন কি হবে, এখন বাসায় কি করবে বলে কান্নাকাটি শুরু করছে সবাই। তো যাই হোক, এখন কিছু করার নাই, ওদের সবাই নিয়ে রনি বাসায় আসলো। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। তো বাসায় এসে ইরাদের বাসায়, মানে ইরাদের যে ঘরটা ওইটা দিয়ে দরজা নক করলো আগে। করার পরে ইরার আব্বা বেরোলো, বললো কি হয়েছে? তো রনি বললো যে কাকা ইরারে তো ঝড়ে নিয়ে গেছে। ইরারে ঝড়ে নিয়ে গেছে এটা শোনার পর তো তার বাবা কিছুক্ষণ বুঝে নাই। তারপর যখন সে বললো যে এরকম বাতাসে উড়ায় নিয়ে গেছে, তিনি অবাক হয়েছেন। ফার্স্টে অবাক হয়ে তিনি তো চিৎকার করে উঠছেন, উঠে ফার্স্টেই রনিকে ধরছেন মারার জন্য। তো রনি বলতেছে যে আমার মেরেন না, আমি কি করবো, ইরাই নিয়ে গেছে সবাইরে। তো যাই হোক, বাসার মধ্যে বিশাল একটা হট্টগোল, বিশাল অবস্থা খারাপ। আরও মানুষজন আসলো যে ইরার আব্বা কাঁদতেছে, ইরার আম্মা কাঁদতেছে, বিশাল অবস্থা এরকম এই সেই। এখন কি হবে তারা চিন্তা করে পাচ্ছেন। এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, ইরার বাবাকে থামায় রাখা যাচ্ছে না, তিনিও বেরোবেন, কিন্তু কোথায় যাবেন তিনি চিন্তা করতেছেন। কিন্তু মানে তাকে থামায় রাখার চেষ্টা করতেছে অন্যরা, মানে তার ভাইরা, কিন্তু থামবেন না। এক পর্যায়ে তিনি ঘরের থেকে হারিকেন ছো দিয়ে নিয়ে এবং লাঠি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন ঘর থেকে। এবং তিনি দৌড় দিয়ে কোথায় যাচ্ছেন বোঝার চেষ্টা করতেছেন। তার ভাই বলতেছেন লাস্টে রনির আব্বা রনিকে বললো যে তুই যা, পিছে পিছে যা, তুই জানোস তুই তোর চাচা কই গেছে, যা। তো রনিও দৌড় দিল পিছনে। তো রনি যেতে যেতে দেখতেছে দৌড়ায় যে তার যে চাচা হারিকেন নিয়ে দৌড়াইতেছে সামনে ইরার আব্বা। এবং তখন বৃষ্টি অনেকটা কমে আসছে, মানে হালকা হালকা ছাটা বৃষ্টি, ছিটা বৃষ্টি আর কি। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে ইরার বাবা দৌড়েছে, পাড়া দিতেছে যেখানে মানে পানি ছিটে উঠতেছে, মানে ভয়ঙ্কর অবস্থা, কাদা হয়ে গেছে ওখান থেকে। সেও দৌড়াচ্ছে পিছনে। তো আবার রাগের চোটে তিনি মাথা ঘুরায় দেখছে যে রনি আসতেছে পিছনে। রনিকে ধমক দেবো, তুই যা বাসায় যা, তোর আশা লাগবে না বলে চিল্লাইতেছে। তো রনি আর কি করবে, চাচা পিছে দৌড়াইলো। তো দৌড়াইতে এখন তার ইরার বাবা বুঝছে যে আসলে রনিকে তো দরকার এখানে, আর সে মাথা গরম করে কি করবে, রনির তো দোষ নাই। তো রনি বলল যে এদিকে আসেন, চাচা নিয়ে গেল। তো যেইখানে সে দেখছিল তো বললো এইখান থেকে বাতাস নিয়ে গেছে। তো ইরার আব্বা ওই গাছটাকে দেখে কেন জানি ভয় পাইছে, যে এই গাছটার মানে ওই সামনে যেখান থেকে নিয়ে গেছে বলছে। তো সেইখানে ছিল, বলে যে এইখানেই তো দাঁড়াইছিল, কিন্তু আর একটা ব্যাপার ঘটছে চাচা। বলে কি? বলে ওই গাছের নিচে এক মহিলারে দেখছি এরকম। ইরার আব্বা তো একদম ভয়ে, মনে হলো যে সে একদম পাংশু হয়ে গেছে, হারিকেনের আলোতে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, প্রচন্ড ভয় পাইছে। তো বলে তুই কি বলিস তুই? বলে যে হ্যাঁ এরকম ঘটনা। ইরার আব্বা মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়লো একদম,
বসে পড়ে তিনি বিড়বিড় করে দোয়া পড়তেছেন। তখন রনি বলল যে চাচা উঠেন, অনেক কষ্ট করে উঠাল, দেখলো যে একদম শরীর ছেড়ে দিছে ইরার আব্বার। তো তাকে বাসায় নিয়ে আসলো, বাসায় এনে তিনি বললেন, তার ভাইদেরকে ডাকলেন, তার ভাইদের সাথে কথা বললেন, ওনার বড় ভাই ছিলেন, তাকে বললেন যে কি হয়েছে। এটা শুনে তো দেখা গেল যে মানে ইরার চাচারাও খুব চিন্তিত হয়ে গেল, তারা নিজেদের মধ্যে আলাপ করতেছে। তো রনি শুনতেছে যে তার মানে চাচারা বলতেছে যে মনে হয় ওরে জিনে নিয়ে গেছে, এখান থেকে এখন কি করবে। তারা আলোচনা করে, তাদের ওখানে একজন পীর সাহেব ছিলেন, তিনি অনেক বড় একজন মানে খুব কামেল মানুষ, তার কাছে যাওয়ার ডিসাইড করলেন তারা, যে তার কাছে যাবেন। তো রাতের বেলায় ইরার চাচারা ইরার বাবাকে সহ চলে গেলেন সেই পীর সাহেবের কাছে। তো পীর সাহেব ঘুমায় গেছিলেন রাতের বেলা, উনি আর্লি ঘুমায় জানতে, তিনি এই মানুষ এসে যেহেতু ওনাকে এরকম ডাকতেছেন, তারপর তিনি উঠছেন। ওঠার পর তিনি বললেন কি হয়েছে। তো ইরার বাবা কান্নাকাটি করে বলল যে আমার মেয়েকে তো এরকম সে নিয়ে গেছে, বাতাসে নিয়ে গেছে, তো ওইখানে নাকি আমার এই ভাইসটা দেখছে যে এরকম একটা দাঁড়ানো ছিল। তো তিনি বললেন যে আচ্ছা দেখি কি করা যায়, আপনারা বসেন। বসতে দিয়ে তিনি গেলেন, একটু পর তিনি উজু করে এসে তিনি ঘরে ভিতরে ঢুকে নফল নামাজ পড়লেন, পড়ে বসলেন যে আমি এখন একটু বসতেছি, একটু মোরাকাবা করব, বসবো, আমি দেখি। তো ওনারা বসলেন। তো অনেকক্ষণ পর তিনি আসলেন, পীর সাহেব আসলেন, এসে বললেন যে আমি তো স্পষ্ট কিছু বলতে পারি না, তবে আমি যতটুকু বুঝতে পারছি ওকে একটা খারাপ জিন নিয়ে গেছে এখান থেকে, যেটাই আমবাগানের এখানেই থাকে, এবং এটা সম্ভবত ওই নদীর পাড়ের কোথাও তাকে নিয়ে গেছে। তো এটা খোঁজ নিতে হবে। তো নদীর, তখন সাথে সাথে ইরার আব্বা বলছে নদীর পাড়ে কোথায়, আমি যাব এখনই। বলে আপনি এখন কিভাবে যাবেন রাত্রেবেলা? বলে আমি যাব, আমার সাথে আমার ভাইরা যাবে, আর নাহলে আমি একাই যাব। তখন পীর সাহেব বলে যে আসলে কোনো লোকেশন সম্বন্ধে শিওর না হয়ে এভাবে যাওয়া ঠিক না, আচ্ছা আপনারা আমাকে একটু সময় দেন, ফজর পর্যন্ত সময় দেন। ইরার বাবা খুব বলে যে আমি এতক্ষণ অপেক্ষা করবো, কান্নাকাটি করতেছে। তো তখন পীর সাহেব বললেন আচ্ছা আমি আবার একটু বসি। তো তিনি আবার একটু বসলেন, নিজের মতো বসে মুরাকাবা করলেন। অনেকক্ষণ পর বললেন যে নদীর পাড়ে ওইখানে ওই যে বট গাছ আছে, ওই বট গাছের কাছে যে একটু খোঁজ নিতে পারেন, ওখানে দেখেন আমি যতটুকু মানে পাচ্ছি ওইখানেই আছে সে কোথাও। তো সাথে সাথে ইরার বাবা বলল যে ঠিক আছে হুজুর, আমরা আসতেছি, আপনি আইসেন, পর একটু ঝাড়ে দেন, আমি যদি মেয়েকে পাই দোয়া করেন আমার জন্য। বলেই তিনি ওখান থেকে উঠে বের হয়ে আসছেন। তো সাথে সাথে তার ছোট ভাইরা বের হয়ে আসছে, দুইজন তার সাথে এসে বলতেছে যে ভাইজান আপনি এখন যাবেন এই রাত্রেবেলা কিভাবে? এই নদীর পাড়ের কথা যে বলছে পীর সাহেব, এটা তো অনেক দূরে, আপনার ওই রাস্তা দিয়ে ঘুরে তারপর নদীর পাড় দিয়ে যাইতে হবে, পাড়তে যাইতে হবে, নাহলে তো সম্ভব না। কেমনে? তো তিনি বলছেন যে আমি যাবো, এখন তোরা গেলে যাবি, নাহলে না, আমি একাই যাবো তাহলে। তো যাই হোক, তাকে তার একা যেতে দিবে না, তার দুই ভাইও তার সাথে রওনা দিল, সাথে তাদের ওই কাজিন, ইরার কাজিন রনিকেও নিল, এবং তারা সবাই হাতে লাঠি সোটা নিয়ে রওনা দিছে। ইরার বাবা যেভাবে ছিলেন সেভাবে রওনা দিছেন, এবং এই রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক দূরের রাস্তা, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। ইরার বাবা ক্রমাগত কাঁদতেছেন, আর রনি সান্ত্বনা দিচ্ছে চাচাকে, বলতেছে চাচা কাঁদেন না। তো যাই হোক, হেঁটে যেতে যেতে হঠাৎ তারা দেখলেন নদীর পাড়ে যখন আসছে, দেখেন নদীর ওখান থেকে একটা নৌকা আসতেছে, নৌকার মধ্যে এরকম বাতি জ্বালানো, মানে কুপি বাতি জ্বালায় রাখছে নৌকারই। তখন বৃষ্টি তো থেমে গেছে, কুপি বাতি জ্বালানো একজন জেলে যাচ্ছে ওখান দিয়ে। তো জেলে তাদেরকে বলতেছেন হে আপনারা কে? ওখান থেকে হাঁক দিচ্ছেন নদীর মধ্যে থেকে, মানে রাস্তার দিকে, কারণ সে দেখতেছে এরকম চারজন মানুষ হাতে লাঠি সড়কি নিয়ে এবং হাতে হারিকেন নিয়ে হেঁটে যাচ্ছে। তো সে হাঁক দিছে আপনারা কে, কোন দিকে যাইতেছেন? তো তখন তারা এখানে বলে যে আমাদের মেয়ে হারায় গেছে, ঝড়ে নিয়ে গেছে, এখান থেকে ঝড়ে নিয়ে গেছে, এখন খুঁজতে যেতেছি। তো ওই যে জেলে ছিল নৌকায়, সে বলে যে আপনাদের মেয়ে? বলে হ্যাঁ। আমি তো এখান থেকে কান্না শুনছি, চিৎকার শুনছি। বলে কোথায়? ওই দিকে, ওই যে শ্মশানের ওদিকে। তখন বলে কি বলেন? হ্যাঁ, আসেন আপনাদেরকে নৌকায় করে নিয়ে যাই। তো তখন তারা তাড়াতাড়ি হেঁটে নদীর একদম পাড়ে আসে, নৌকাটা কোনো মতে ভিড়ায়, কারণ ওই জায়গা মানে ওইভাবে নৌকা ভিড়ানোর মতো অবস্থা নাই, এমনভাবে ভিড়ায় একটা সাইডে। তো সেখান থেকে তারা নৌকায় উঠে চারজন, তিনি নৌকা নিয়ে যাওয়া শুরু করেন জেলে। তো যাচ্ছেন, নদীতে মোটামুটি ভালোই পানি এবং বেশ ঢেউ আসতেছে, এবং তখন জিজ্ঞেস করতেছে ইরার কাজিন রনি, জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আপনি কোথায় শুনলেন চিৎকার বা কান্নাকাটি? বলে আরে আমি ওদিক দিয়ে আসতেছিলাম, আমি তো ওখানে জাল বাই,
তো আমি জাল বেয়ে যখন আসতেছি, তো আমি শ্মশানের এই সাইডে আসতেছি, ওইখানে বিশাল একটা পাকুড় গাছ আছে। তো ওই পাকুড় গাছের কাছ থেকে আমি হঠাৎ শুনতেছি যে মেয়ে মানুষ কান্দে, চিৎকার করে করে কাঁদতেছে, হ্যাঁ, আমার যাতে দাও, আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও, এরকম। আমি যে কি এখানে চিৎকার করে, আমি ভয় পাইছি যে কোনো খারাপ কিছু এখানে হচ্ছে নাকি বা খারাপ মানুষ নাকি। তো আমি সাথে সাথে নৌকা নিয়ে একটু কাছাকাছি গেছি। ওই জায়গায় কিন্তু মানুষ ভিড়ে না, শ্মশানের ওই দিকটা ভয় পায় মানুষ, মানুষ বলে যে ওই জায়গায় শাকচুন্নি আছে, মানুষ ভয় পায়, তো ওদিকে যায় না। তা আমি তারপরও নৌকা নিয়ে একটু কাছে গেছি। তো তখন দেখি যে এক মেয়ের মতো এরকম গাছের মধ্যে বসা, বোঝা যাচ্ছে অন্ধকারে গাছের উপরে বসা একটা মেয়ে মানুষের মতো, এবং সে ওখানে কাঁদতেছে। তো এই কান্না শুনে আমি মানে ভয় পাইছি এবং চিৎকার করতেছে, একটু পরে বকা দিতেছে কারে। এতে আমি প্রচণ্ড ভয় পাইছি, ভয় পেয়ে আমি তাড়াতাড়ি নৌকা নিয়ে সরে আসছি ওখান থেকে। তো তখন রনি বলল যে ভাই আপনি যদি কাছে যেতেন। কে কাছে যাবে, তুমি থাকলে যাইতে নাকি? তো রনি আর কিছু বললো না, সে চুপ করে গেল। এদিকে ইরার বাবা কাঁদতেছে আর দোয়া পড়তেছে, আর তার চাচারা বলতেছে যে এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে যান, একটু কাছ দিয়ে যান, এরকম মানে ইনস্ট্রাকশন দিতেছে আর কি। তো সে বলতেছে যে আমি যাচ্ছি, আপনারা বসেন চুপচাপ। তো মাঝি বাইতে বাইতে এক সময় তারা দেখলো দূরে গাছটা, এবং ওই গাছটা দেখেই সবার বুকটা কেমন যেন কেঁপে উঠলো, কিন্তু কোনো শব্দ নাই, মানে কোনো চিৎকার চেঁচামেচি কিছু শব্দ নাই, পুরা নিস্তব্ধ, রাত্রের শব্দ। রাতের বেলা বৃষ্টি থেমে গেলে যেরকম ব্যাং ডাকতে থাকে যেরকম শব্দ হয়, ওরকম শব্দ চারিদিকে, আর নদীর কুলকুল শব্দ। তো নৌকাটা নিয়ে ওই জেলে একটু ভয় পাইছে, জেলে বলতেছে যে আমি কি পাশে ভিড়েবো, এখন সে ভয় পাচ্ছে, ভিড়ানোর কথা বলে সে ভয় পাচ্ছে, বলে যে হ্যাঁ ভিড়ান, আমরা আসি না, কোনো সমস্যা নেই, আপনি আসেন। তো জেলে খুব অনিচ্ছা সত্ত্বে ভয়ে ভয়ে আস্তে আস্তে সে তার নৌকাটা নিয়ে একটা সাইডে, যে জায়গাটা একটু নিচু, ওই জায়গাটা ঠেকালো। তো ঠেকানোর পরে প্রথমেই দেখা গেলো দৌড় দিয়ে ইরার বাবা নামলো। এবার বাবা নামার পরে তার চাচারা নামলো, রনিও নামলো। রনি বললো যে আপনি থাকেন, আপনি যায়েন না এখান থেকে, হ্যাঁ আপনারা কিন্তু আমরা দিব, টাকা পয়সা দিব, আপনি যায়েন না, এখানে থাকেন। তো লোকটার কিছু বললো না, চুপ করে দাঁড়ায় থাকলো, বলে যে আপনি কোথাও যায়েন না। তো বলার পর তারা যখন নেমে গেছে, মানে ইরার বাবা, চাচারা আর রনি, তারা যখন সবাই নেমে গেছে, নেমে দৌড়ায় সামনে যাচ্ছে, হঠাৎ করে ইরার বাবা দেখলো তার সামনে একটা কালো কুকুর, বেশ বড় কালো কুকুর, এবং সেটা বেশ ভীতিকর টাইপের বড়, এবং দাঁড়ায় আছে, এবং মাথাটা কেমন করে রাখছে তার দিকে, মাথাটা বাঁকা করে তাকায় আছে। একটু পর ঘর করে শব্দ করলো মুখের ভেতর থেকে ইরা বাবাকে দেখে। তো সাথে সাথে ইরা চাচারা পিছায় গেল ওই কুকুরটাকে দেখে, এবং ঘর শব্দ শুনে ভয় পেয়েছে, পিছায় গেল। রনিও কিছুটা পিছায় গেছে। ইরার বাবা একটা হাঁক দিয়ে লাঠি যে হাতে ছিল তার, সে লাঠি নিয়ে সে দোয়া পড়তে পড়তে সামনে এগিয়ে গেল, এবং সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে সে, এবং কুকুরটা পিছায় যাচ্ছে এবং গড় গড় করতেছে, পিছায় যাচ্ছে। একটু পর ভয়ঙ্কর শব্দে মানে কান্নার মতো করে ডেকে উঠলো কুকুরটা, এত জোরে মানে মানুষের কলিজা উড়ে যাবে। মানে রনি এবং ইরার চাচারা বেশ খানিকটা ভয় পেয়ে গেছে, কিন্তু ইরার বাবা আসলে তার মেয়ের জন্য চিন্তায় ছিল, সে ভয় পায় নাই। সে কিন্তু জানে না যে আদতে আসলে কি ওখানে তার মেয়ে আছে না কে আছে। সে কিন্তু জাস্ট ওই জেলের ঘটনা শুনছে, তারপরও সে সামনে গিয়ে গেল আর ধোয়া পড়তেছে, সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে, এবং কুকুরটা একটু একটু করে পিছায় যাচ্ছে। এটা যে একটা স্বাভাবিক কুকুর না, ইরার আব্বা বুঝে গেছে যেটা কোনো স্বাভাবিক কুকুর না, এটা মানে খারাপ কোনো জিনিস, এবং নাহলে কোনো কুকুর এইভাবে থাকে না। হ্যাঁ, এবং ওই জায়গায় তো এমন কিছু নাই যে কোনো কুকুর ওখানে থাকবে রাতের বেলা, ওখানে বড় পাকুড় গাছ আছে, এবং এছাড়া আর কিছু নাই। তো এবং মানুষজন নাকি ওইটারে ভয় পায়, ওই জেলেও বলছে, এবং তারা জানে, গ্রামের মানুষরা জানে যে ওই দূরে শ্মশানের বাড়ি পাকুড় গাছ আছে, ওটা অনেক পুরনো গাছ, এবং অনেকে নাকি বিশ্বাস করে ওইটার উপরে চড়ে নাকি একটা পেতনি আসছিল এক সময় এখানে, তারপর থেকে ওইটা আসে। তো যাই হোক, ওই মাটিতে বাড়ি দিতে দিতে ওইটার কাছে চলে আসলো কুকুরটার, মানে কুকুরটা তার সাথে ডিস্টেন্স খুব কম। তখন কুকুরটা মনে হচ্ছে ওনাকে আক্রমণ করে বসবে, এরকম একটা অবস্থা। তখন ইরার আব্বা একটা জোরে সুরা পড়া শুরু করলো, এবং এইটা যখন নাকি তিনি যখন জোরে জোরে পড়া শুরু করছেন, তখন নাকি কুকুরটা ওখান থেকে মানে একটা প্রচণ্ড শব্দ করে পিছন দিকে ছুটে পালায় গেছে ওদিকে দৌড় দিয়ে, এবং নাই। তো তিনি যখন নাকি সামনে আরও বাড়া শুরু করলেন, এবং তার ভাইরাও পিছে পিছে আসলো, তখন আস্তে আস্তে দেখলেন যে পাকুড় গাছের নিচে চলে আসছেন তারা। পাকুড় গাছের উপরে নিচে আসার সাথে সাথেই কেমন জানি নাকি সুরে কোন একটা মেয়েলি কণ্ঠ কি জানি বলে উঠলো তাদেরকে, অস্পষ্টভাবে বুঝে নেই। তারপর শুনতেছে যে মানে চিৎকার করতেছে কারোর সাথে, হ্যাঁ যা যা এরকম করে চিৎকার করতেছে। তো ইরার বাবা কিন্তু চিনে ফেলছে যে এটা যেই নাকি কণ্ঠে হোক, যেটা হোক তার মেয়ের কণ্ঠ।
তিনি নাকি চিৎকার করে বলতেছেন তার মেয়েকে, বাবা তুই নিচে নেমায়, ইরা তুই নিচে নেমায়। তখন নাকি খুব হাসির শব্দ শুনতেছে উপর থেকে। তো শুনতেছে, বলতেছে ইরার কণ্ঠ, বলতেছে জামু না। রনিও চিনছে, চাচারাও চিনছে ইরার কণ্ঠ, বলছে জামু না, আমি এখানে থাকবো বলে হাসতেছে। তো ইরার বাবা তখন আবার যেই সূরা পড়ছিলেন কুকুরকে দেখে ওটা পড়া শুরু করলেন, এবং ওটা পড়ার সাথে সাথে নাকি ইরা ধাপাস করে নিচে পড়ছে। তিনি তাড়াতাড়ি যে ধরতে গেছেন, তিনি নিজেও পড়ে গেছেন মেয়েকে নিয়ে। তো যাই হোক, ব্যথা পাইছেন, নিজে ব্যথা পাইছেন, ওনার মেয়েও ব্যথা পাইছে। তারপরে তারা এই চাচা এবং ইরার বাবা আর ওই তার কাজিন সবাই মিলে তাদের ইরাকে ধরে, তার বাবা খুব ব্যথা পাইছে, তার বাবাকেও ধরতে হয়েছে, ধরে তারা নিয়ে আসছেন। এসে দেখে যে না, নৌকার লোকটা যায় নাই। তো সেই নৌকার জেলে বলতেছে যে আমি খুব ভয় পাইছিলাম, এই কুকুরের ডাক শুনে আমি খুবই ভয় পাইছিলাম, আমার মনে হয়েছিল যে নৌকা সরায় নেই। পরে আপনাদের কথা ভেবে আর আমি সরতে পারি নাই, আমার কাছে মানে খারাপ লাগছে, তখন থেকে গেছি প্রচণ্ড ভয় লাগার পরও। তো যাই হোক, কীভাবে পাইলেন মেয়েরে? তখন বললো যে এরকম ঘটনা, পুরো ঘটনাটা আবার সুন্দর করে বললো আর কি তারা, যে কি ঘটছিল। তো তিনি তখন বললেন যে এই তো আপনাদের আল্লাহর রহমত আছে যে আপনারা এরকম খুঁজে পেয়েছেন, এরকম তো পায় না। তো যাক, মানে এখন কই যাবেন? বলছে যে পীর সাহেবের বাসায় যাব। তো তিনি বললেন যে, ওই জেলে বললেন যে আমি নৌকা নিয়ে যত কাছাকাছি পারা যায় আপনাদের নামাইতেছি ওইখানে, এরপর আপনাদের বাকিটা তো হাঁটতে হবে। তো তারা রাজি হলো। যাই হোক, ইরা কিন্তু বেহুশ, তার কোনো হুঁশ নাই, সে মানে একদম ঘুমায় আছে এরকম। তো যাই হোক, নৌকা নিয়ে তারা নিয়ে গেল সেই জেলে, তাদেরকে নিয়ে গেল যত কাছাকাছি পারা যায় পীর সাহেবের বাসার লোকেশনের কাছে। তো ওখানে নামাইলো। তো ইরার চাচারা বললো যে আপনি একটু কষ্ট করে কালকে আসেন ভাই, আপনাকে আমরা এটার জন্য আপনারা পুরস্কৃত করবো, আপনি যে আমাদেরকে সাহায্য করছেন। তো লোকটা নাকি বলতেছে না লাগবে না, অসুবিধা নেই, আপনাদের সাহায্য করছে, তো কী হয়েছে? বলে আমি এমনি খবর নিতে আসবো কালকে, কী ব্যাপার, আপনাদের সব কিছু ঠিক হয়েছে নাকি? বলে আচ্ছা। যাই হোক, লোকটাকে তারা বিদায় দিয়ে ইরাকে নিয়ে, তারা এই টোটাল 4 জন ছিল, অনুমতে ধরে নিয়ে যে সে পীর সাহেবের বাসায় নিয়ে গেল প্রথম। তো নেওয়ার পর পীর সাহেব জেগেই ছিলেন। তিনি বললেন যে একটু পরেই ফজর হবে, ফজরের পরে আমি রুকাইয়া শুরু করব। তো যাই হোক, এর মধ্যে তারপর ফজরের হলো, পীর সাহেব তাদেরকে নিয়ে নামাজ পড়ালেন, ইরাকে শোয়া রাখছিল ওনার বাসায়, যে ওনার স্ত্রীর যে বিছানা আছে ওখানে। তো তারপরে ফজরের পরে তিনি গেলেন করতে, রুকাইয়া করতে। তো তিনি বললেন যে আমি রুকাইয়া করব, ঠিক আছে, আমি দোয়া দুরুদ পড়তেছি, কিন্তু ইরার বাবাকে বললেন যে আপনি নিজে এখান থেকে এই অংশগুলো পড়বেন। তাকে কিতাব ধরাই দিল, বলল আপনি পড়বেন, আর বাকি তো আমি রুকাইয়া করতেছি। তো শুরু হলো রুকাইয়া। তো ইরার আব্বা পড়া শুরু করলেন। বেশ খানিকক্ষণ পর ইরা নড়ে চড়ে উঠলো এবং বেশ ভয়ঙ্করভাবে মোচড়ানো শুরু করলো, আর উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, মানে তাকে পজেস করছে আর কি। তো পীর সাহেব তখন তার সেই অনুযায়ী, তার রুকাইয়ার নিয়ম অনুযায়ী কথা বলতে বলতে বললো যে কী ব্যাপার, কেন নিছিস? বলে যে ওখানে আসছিল কেন। তখন ইরার এই দাদার বাবার কথা বলল যে তিনি আমাদেরকে এখানে বন্দি করছিলেন, এখানে আসতে দিতে চাইতো না, তাদের সাথে আমার শর্ত ছিল যে যদি আমাদেরকে এরকম বন্দি করেন, আমাদের যারা আরও পরিবার আছে তারা আপনাদের পরিবারে ক্ষতি করবে, আপনার পরিবারে মেয়েদেরকে নিয়ে যাবে। তো আমি পাইছি একজনটা, এই যে এখন নিয়ে যাব। তো তখন বলল যে না, পীর সাহেব বললো যে এটা হবে না, এই সেই। তারপর ওনার মতো তিনি দোয়া পড়ে তাদের মতো বিভিন্ন ক্লাসে ওকে ওখান থেকে শাস্তি দিলেন, যে সরাইলেন। তো পরে বুঝলেন যে ওই জিনিসটা, ওই খারাপ জিনিসটা নাকি বললো যে ওই যে গাছ, পাকুড় গাছ, ওখানে তারা নাকি অনেকে থাকে, তাদের অনেকের আবাসস্থল নাকি ওই পাকুড় গাছটা, ওখানে থাকেন এবং ওখানেই তারা চলাফেরা করেন, এবং এই আম বাগানেও তারা ঘোরেন বিভিন্ন সময়। বলে যখন ঝড় বাদলা হয় তখন নাকি তারা এই বাতাসের সাথে ওইখানে আসে, এসে ঘুরে বেড়ায়, এবং তারা নাকি কোনো মানুষকে পাইলেও পজেস করে। এগুলো হচ্ছে তাদের কাজ। তারপর ওখানে যারা মাছ ধরতে আসে তাদেরকেও তারা এরকম ধরে, বিভিন্ন রকম সমস্যা করতে। পীর সাহেব তখন বলেন যে তোদের তো এখান থেকে সরাই দিব আমি। তো যাই হোক, পীর সাহেবের সাথে অনেক কথাবার্তা হয়। তো শেষ পর্যন্ত রাজি হয়, ইরাকে ছেড়ে যেতে রাজি হয়। তো সে কিছু জিনিস চায়। তো ইরার বাবা বলে যে আচ্ছা আমি দিয়ে দিব ওগুলা। পীর সাহেব দিতে রাজি না, তিনি বলেন যে না, কোনো কিছু দিব না, কিসের আবার এইসব, এদের সাথে আবার কিসের বাণিজ্য, তোরে আমি কালাম পড়ে বলছি চলে যাবি। তো তিনি তারপর করেন অনেক, সে ইরার বাবাকে নিষেধ করেন যে না, আপনি কিছু দিবেন না, এগুলো এদেরকে কিসের দেওয়া দিই, আবার সে অন্যায় করছে, সে এসে কেন ধরছে। যাই হোক, তাদের মধ্যে অনেক কথা হয়। তো এইখানে নাকি মূল ব্যাপারটা ছিল ওই যে ইরার দাদার বাবা যে ওইখানে বন্দি করছিল, ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিল বা কাকে বন্দি করে রাখছিল তাদের, সেখান থেকেই নাকি কনফ্লিক্ট শুরু তাদের সাথে। তো এরপরে পীর সাহেব শেষমেশ সাকসেসফুলি তাদেরকে ওখান থেকে সরাই দেন ওখান থেকে। তো ইরার বাবার সাথে নাকি ওইটা বলে গেছিল যে যতদিন পর্যন্ত আমাকে এই জিনিস না দিবি, ততদিন পর্যন্ত তোদের পরিবারে এরকম মেয়ে মানুষ পেলে আমি ক্ষতি করব।
তো ইরার বাবা নাকি পরবর্তীতে ঠিক করছিল যে এরকম সে একটা দিয়ে দিবে, একটা এরকম সিন্নি করে করে দিবে ওদের জন্য, যাতে ওরা আর বদান না করে এখানে এসে। তো পরে কী হয়েছিল সেটা আর জানা যায় নাই, বা সেই জিনিসটা আর আমাদের কাছে শেয়ার করা নেই মামুন। তো এই হচ্ছে ইরার ঘটনা ছিল, ইরাকে পজেস্ট যে করছিল সেই ঘটনা। তো যেটা হয়, ইরা নাকি সুস্থ হওয়ার পরেও মানে বিভিন্ন সময় দেখা যেত হাসাহাসি করতো রাতের বেলা, একা একা, কার সাথে কথা বলতো এটা কেউ জানে না। তো তার বাবা জিজ্ঞেস করছে অনেক সময় যে তোর মধ্যে কি এগুলো কিছু আছে নাকি, তুই কিছু দেখিস নাকি? ইরা না করছে, বলছে না এরকম কিছু না। কিন্তু সে একটু খানিকটা অন্যরকম হয়ে গেছিল এরপর থেকে, হঠাৎ গম্ভীর হয়ে যেত, কথা বলতো না কারোর সাথে। তো যাই হোক, পরবর্তীতে তারও অনেক বছর পরে ইরা তার যখন ইউনিভার্সিটি লাইফ পার করে, সে অন্য শহরে যে পড়াশোনা করে, সেখান থেকে সেটা শেষ হওয়ার পর তার বিয়ে হয় এবং সে পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে যায়। তো এই ছিল মামুনের কাজিনের ঘটনা ইরার। আর মামুন বলছে যে তার যে নানা বাড়ি সেটা এখনও বেশ ভয়ের, সেই আম বাগানে গেলে এখনও ভয় লাগে। আম বাগান এখনও বেশ অন্যরকম, মানে বিশাল আম বাগান, এখনও অনেক গাছ সরায় ফেলছে সেখান থেকে, তারপরও নাকি এখনও গেলে ভয় লাগে। মামুন নিজেও বেশ ডিপে ওখানে যায় না এখন, আর গেলে আর কি একটু হাঁটা চলা করে ওখান থেকে চলে আসে। আর সে যেহেতু তার এই কাজিনের ঘটনা জানে, ইরার ঘটনা, ঝড় বৃষ্টির সময় ভুলেও সে সেখানে যায় না। তো যাই হোক, এই ছিল মামুনের শেয়ার করা তার কাজিনের ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদেরকে। আমার হাতের পানির গ্লাসটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ড্রয়িং রুমের কাচের স্লাইডিং দরজার ওপাশে অন্ধকার বারান্দার ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুয়াশা আর চাঁদের আলোয় অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার পরনে হুবহু আমার নিজের ঘরের নীল শার্ট, তার উচ্চতাও ঠিক আমারই মতো। তাই আমি ভয় পেয়ে এক পা পিছিয়ে যেতেই বারান্দার সেই অবয়বটা খুব ধীরে ধীরে কাচের দরজায় নিজের কপালটা ঠেকালো। কাচের ওপাশ থেকে ঘরের ভেতরের মৃদু আলোয় যখন তার মুখটা স্পষ্ট হলো, আমার হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। ওটা কোনো ভূত বা কঙ্কাল নয়, ওটা ঠিক আমি নিজে, আমারই নিজের মুখ, কিন্তু আমার সেই মুখের চোখ দুটো উপরে ফেলানো, আর চোখ দুটো অবর্ণীয় এক হিংস্র হাসিতে কানের লতি পর্যন্ত ছেঁড়া। সে কাচের ওপাশ থেকে নিজের ধারালো নখ দিয়ে কাজটা আঁচড়াতে আমার নিজের গলাতে ফিস ফিস করে বলে উঠল, তুই কি আমাকে ভিতরে আসতে দিবি? তোর শরীরটা তো আমারই, তাহলে আমি বাইরে কেন? আমি ভেতরে আসি। এই ঘটনা ঘটেছিল 2024 সালের নভেম্বর মাসে। আমার নাম তানজিল। আমি ঢাকার উত্তরা এলাকায় একটা বহুতল অ্যাপার্টমেন্টে 5 তলায় একাই থাকি। ফ্ল্যাটটা বেশ সিমসাম, আর ড্রয়িং রুমের সাথে একটা বড় বারান্দা আছে, যেখান থেকে রাতের আকাশ দেখতে বেশ ভালো লাগে। কিন্তু সে রাতের পর থেকে ওই বারান্দাটাই আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে উঠে গেছে। সেদিন রাতে ঘুমানোর পর হঠাৎ করেই আনুমানিক 3:15 আমার তীব্র তৃষ্ণা পাওয়ায় ঘুম ভেঙে গেল। চারপাশটা একদম নিঝুম, কোনো সারা শব্দ নেই। আমি খাট থেকে নেমে লাইটটা না জ্বালিয়েই অন্ধকারের মধ্যে ড্রয়িং রুমে গেলাম পানির ফিল্টারের দিকে। ফিল্টার থেকে গ্লাসে পানি ঢেলে যে না আমি এক চুমুক দিয়েছি, অমনি আমার মনে হলো আমার ঠিক বাম পাশে ড্রয়িং রুমের কাচের স্লাইডিং দরজার ওপর থেকে বারান্দায় কিছু একটা নড়ে উঠল। এরপর আমি খুব স্বাভাবিকভাবেই সেদিকে তাকালাম। শীতের রাত হওয়ায় বারান্দায় হালকা কুয়াশাও জমে গেছিল।
কিন্তু সে কুয়াশা চাদর ফুঁড়ে বারান্দার ঠিক মাঝখানে একটা অন্ধকার অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার হাত কেঁপে উঠল এবং হাতে থাকা সেই কাচের গ্লাসটা মেঝেতে পড়ে বিকট শব্দে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে এই মাঝরাতে 5 তলার বন্ধ ফ্ল্যাটের বারান্দায় কে আসতে পারে? বাইরে থেকে কোনো পাইপ দিয়ে ওঠাও অসম্ভব। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেই ড্রয়িং রুমের লাইটের সুইচটার দিকে হাত বাড়ালাম। ঠিক তখনই বারান্দার সেই অবয়বটা ধীর গতিতে প্লাস্টিকের পুতুলের মতো অদ্ভুত ভঙ্গিতে হেঁটে এসে কাচের দরজায় একদম সামনে দাঁড়ালো। সে তার কপালটা দরজার কাচের ওপর চেপে ধরল। ঘরের ভেতরের আবছা আলো যখন তার মুখের উপর পড়ল, ভয়ের এক চরম ধাক্কায় আমার পা দুটো মেঝের সাথে জ্যাম হয়ে গেল। কাচের ওপাশে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, সে হুবহু আমি নিজে। আমার চুল, আমার গায়ের চামড়া, এমনকি আমার পরনের নীল শার্টটাও হুবহু এক। কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ উপড়ানো, দুটো অন্ধকার গভীর গর্ত, আর তার মুখটা এক পৈশাচিক অবর্ণীয় হাসিতে কানের লতি পর্যন্ত চেরা ছিল। আমি নিজের অবয়বকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাগল হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো বাতাস বের হলো না। ঠিক তখনই কাচের ওপাশের সেই আমি নিজের ধারালো নখগুলো দিয়ে কাচের দরজার ওপর তীব্র খসখস শব্দে আঁচড় কাটতে শুরু করলাম। কাচটা তার নখের চাপে চরচর করে ফেটে যাওয়ার মতো উপক্রম হলো। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সে দরজার ওপাশ থেকে আমার নিজের কণ্ঠস্বরে একদম হুবহু ফিসফিস করে বলে উঠল, ভেতরে আসতে দিবি না তানজিল? তোর শরীরটা তো আমারই। অনেক বছর পর আমি আমার নিজের রূপ ফিরে পাইছি। এই কথাটা শেষ হতে হতেই সে তার মাথাটা দিয়ে প্রচণ্ড জোরে কাচের দরজায় আঘাত করলো। শব্দও হলো ভাঙ করে, এবং কাচটা ঝনঝন করে ভেঙে আমার পায়ের কাছে চলে এসে পড়ল। এবং সেই মুখহীন উপড়ানো চোখের আমিটা বাস্তবে ঘরের ভিতরে এক পা বাড়ালো। তার বরফ শীতল একটা হাত যখন আমার গলার দিকে এগিয়ে এলো, আমি আর সহ্য করতে পারলাম না। আতঙ্কের শেষ সীমায় পৌঁছে আমি ওখানেই মেঝেতে লুটিয়ে পড়লাম। পরদিন সকালে আমার ফ্ল্যাটের খালা দরজা খুলে ড্রয়িং রুমের ভাঙ্গা গাছের মধ্যে আমাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। বারান্দার কাজটা সত্যিই ভাঙা ছিল, কিন্তু পুলিশ বা বাড়ির লোক কেউ আমার কথা কোনোভাবেই বিশ্বাস করেনি। তারা ভেবেছে কোনো চোর কাজ ভেঙেছিল, আর আমি ভয়ে জ্ঞান হারিয়েছি। কিন্তু আমি তো জানি ওটা কোনো চোর ছিল না, কারণ আজ 2 বছর পার হয়ে গেছে। আমি এখনো রাতে নিজের ঘরের আয়নায় বা অন্ধকারে তাকাতে ভয় পাই। আমার সবসময় মনে হয় আমার ওই নিজের ছায়াটা কোনো এক রাতে আয়না থেকে বের হয়ে এসে আমার নিজের গলাতেই ফিস ফিস করে বলে উঠবে, এবার আমার শরীরটা আমাকে ফিরে দিই। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ঘটনা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।